ঘটনাটি শুরু হয় 2013 সালের মে মাসের দিকে। আমি তখন সবে মাত্র ক্লাস 7-এ পড়ি। দিনটি ছিল বুধবার। কেন জানি সেই দিনটিতে সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হালকা বাতাস হচ্ছিল, আর আমার মনটা সবসময় বিচলিত হচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না। তো মানসিক অসুস্থতা ভেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে জাগার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ দেখি আকাশে মেঘ গুড়গুড় করে প্রচণ্ড ঝড়ের আকার ধারণ করছে। বলে রাখা ভালো, সময়টা ছিল আমের সিজন, তাই গ্রামের মানুষেরা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ পটু। মূল ঘটনা এখান থেকেই শুরু। আমি 7-5 না ভেবে বস্তা খুঁজে তড়িঘড়ি করে যেতে লাগলাম বাগানে আম কুড়ানোর উদ্দেশ্যে। পেছন থেকে আমার মা যেতে নিষেধ করলেন। তা সত্ত্বেও মায়ের কথা কান না দিয়ে বাগানে মিনিট 3-4-এর মধ্যে পৌঁছে গেলাম। প্রথমে আমার বাপ দাদার ভিটে, যার নাম ছিল তুতের জমি। অনেক মানুষ থাকার ফলে ওখানে 5 মিনিট বিভিন্ন আম গাছের নিচে দৌড়াদৌড়ি করার পরেও একটা আমও সংগ্রহ করতে পারলাম না। তো ঠিক আমাদের জমি থেকে 2টা ভিটে পরেই ছিল একটি আম বাগান এবং গোরস্থান। গোরস্থানটির নাম হলো ইরানের বাগান। বাগানটি অনেক ভয়ানক ছিল। দিনের বেলা সব সময় মানুষ খুব বেশি একটা যাওয়া আসা করতো না সেখানে, মানে দিনের বেলাতেও যেত না আর কি। জায়গাটা এত পরিমাণ হন্টেড ছিল যে এখানে একা আসার মতো সাহস কারও হতো না। যখন গ্রামের কেউ মারা যেত তখন দল বেঁধে সেখানে কবর দেয়া হতো। ওইটা আমাদের দূর সম্পর্কের এক দাদার গোষ্ঠীর গোরস্থান ছিল। আমি সেই আম বাগান গোরস্থানে পৌঁছানোর পরপরই দেখলাম আগের বাগানের চাইতেও এই বাগানটি ঝড়ে একটু বেশি ক্ষিপ্ত। আবার অন্যদিকে এই ভেবে খুশি হলাম কেউ নেই, তাই অনেকগুলো আম সংগ্রহ করা যাবে। কিন্তু যেমনই আমি সামনের দিকে অগ্রসর হলাম, মাসখানেক আগে এক বড় মাকে দাফন করা কবরটির মাটি দেখলাম সরে গিয়েছে। দেখলাম লাশটি পচে গলে গিয়েছে। যাক, সেদিকে মনোযোগ না দিয়ে আমি আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম। অনেক গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আম মাটিতে পড়ছিল। আমি সেগুলো মাটিতেই সংগ্রহ করে রাখছিলাম। চারিদিকে কোনো প্রাণীর ছায়া নেই। সেই বাগানটিতে আমি একা। এভাবে কিছুক্ষণের ভেতর অনেকগুলো আম সংগ্রহ করে ফেললাম, কিন্তু আমি আমগুলো একটাও বস্তায় না ভরায় বস্তায় আম ভরতে শুরু করলাম। এবার পরক্ষণে লক্ষ্য করলাম স্বাভাবিকের চেয়ে একটি বড় আম সেই বড় মার কবরের পাশে খুব জোরে শব্দ করে পড়ল। সাধারণত গাছ থেকে কিছু পড়লে একটু হলেও ছিটকিয়ে পড়ে। আজব ব্যাপার হলো সেই বাগানটি, সেই আমটি যেখানে পড়েছে সেখান থেকে 1 ইঞ্চিও নড়েনি। আমি বেশ অবাক হয়ে আমটির দিকে ধীর পায়ে এগোলাম। আমটির কাছে গিয়ে দেখি মিনিমাম 3-4 কেজি হবে। আমি ভাবলাম একটি স্বাভাবিক আম কত কেজি ওজন হতে পারে? খুব বেশি হলে 500 গ্রাম বা 800 গ্রাম। তবু মনে একটা কিন্তু রেখে আমি আমটি যেই মাত্র তুলতে যাব সেই মুহূর্তে হ্যাচকা টান দিয়ে এক অজানা শক্তি আমাকে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ার সাথে সাথে আমার সব শক্তিটুকু আমি হারালাম। কোরবানির গরুকে জবাই করার সময় যেমন পা মাথা পর্যন্ত মানুষ ধরে রাখে, অনুভব করলাম ঠিক তেমনি ভাবেই আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা আমাকে ধরে রেখেছে। আমি যতই ওঠার চেষ্টা করছি ততই আমার শক্তিহীন মনে হচ্ছে নিজেকে। তখন আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এভাবে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ে থাকার পর তখন আমি ভয়ে আল্লাহকে ডাকাডাকি শুরু করলাম। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার মাথাটা নাড়াচাড়া করার শক্তি ফিরে আসে। সাথে সাথে সূরা ইখলাস পাঠ করে বুকে ফোঁ দিতেই আমাকে সেই হাতগুলো ছেড়ে দেয়। আমি আস্তে আস্তে মাটি থেকে ওঠার পর
পেছনের দিকে তাকাতেই এক বুড়ো আঙুল দিয়ে আমার ডান পাশের গলায় বেশ জোরে টিপ দিয়ে ধরল। সাথে সাথে আমার মাথা বাম দিকে ঘুরে গেল। এটার পর আমার মাথার কোনো দিকে নাড়াতে পারছিলাম না, ঘাড় নাড়াতে পারছিলাম না। এটা দেখে বেশ ভয় পেয়ে ঠিক এক বাগান পরে এক দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় অবস্থান করলাম। আমি ভাবিকে গিয়ে বললাম, দেখুন তো ভাবি, আমার ঘাড়টা ঘুরছে না কেন? ভাবি ঘাড়টাকে সোজা করার চেষ্টা করলো, কিন্তু আমি বেশ ব্যথা পাবার কারণে বেশি চোরাচুরি করলো না। ভাবি যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা হলো কিভাবে, তখন ঘটনার অর্ধেক না বলতেই সেন্সলেস হয়ে তাদের বাসার বারান্দায় লুটিয়ে পড়লাম। সেন্সলেস হওয়ার পরের ঘটনাগুলি মা আর ভাবির কাছ থেকেই শোনা। তার মিনিট 5 মধ্যেই আমার জ্বর চলে আসে। আমার শরীরের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যায় যে কেউ আমার শরীরে হাত দিতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে ভাবি সাথে সাথে আমার বাসায় খবর দেন এবং আমাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ডাক্তার ডাকা হলে আমার সেন্স ফিরে আসার জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। এভাবে আমি 2 দিন সেন্সলেস থাকার পর আপনা আপনি আমার জ্ঞান ফিরে আসে। চোখ খোলার পর দেখলাম আমার মা, বাবা, আপু, চাচি, চাচা সবাই আমার বিছানার পাশে কান্নাকাটি করছিল। আমি কান্নার উদ্দেশ্য বা কারণ জানতে চাইলাম। ঠিক পূর্ব মুহূর্তে আমি অনুভব করলাম আমার ঘাড় কোনো দিকে ঘুরছে না। সেদিনের ঘটনা মনে পড়ে যেতে বেশি দেরি হলো না। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো সেদিন বাগানে আমার সাথে কি ঘটেছিল। আমি সব তাদেরকে খুলে বললাম। সেখানে আমাদের ফ্যামিলির ডাক্তার সব শুনে কিছু ওষুধ লিখে দিয়ে তিনি বিদায় নিলেন। সেই ওষুধগুলোর ডোজ পূরণ করার পরও আমার ঘাড় স্বাভাবিক হচ্ছিল না। এই নিয়ে আমার ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়ল। অন্যদিকে আমার ফুফাতো বোনের বিয়ে দাওয়াত ছিল বিধায় আমার পুরো পরিবার এবং সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া হলো বিয়ের দাওয়াতে। যাওয়ার পর হুজুর, যিনি সম্পর্কে আমার ভাই হন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার এমন অবস্থা হলো কিভাবে। তাকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন, এই রোগটি কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। এর একমাত্র সমাধান কোনো ফকির বা ওঝাই দিতে পারবেন। হুজুর অর্থাৎ আমার সেই ভাই আমাদের এক ফকিরের ঠিকানা লিখে দিলেন এবং তার শরণাপন্ন হতে বললেন। পরবর্তীতে আমার মাকে আমার ক্ষুধার কারণ জানালে তিনি আমাকে খেতে দিলেন। সেখানে আমাকে 1 পিস গরুর মাংস এবং মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানো হলো। ভাত খেয়ে ওঠার পর কেন জানি আমার ঘাড়ের ব্যথা দ্বিগুণ হয়ে গেল। যখন আমার ঘাড়ের ব্যথা সীমাহীন বা সহ্যহীন পর্যায়ে পৌঁছে গেল, তখন আমি জ্ঞান হারালাম। যখন রাতের দিকে আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার বাড়ির উঠোনে একটা গোল বৃত্তের মধ্যে চেয়ারে বসে আছি আমি। সামনে এক ফকির কি যেন পড়ছিল আর সামনে রাখা 1 গ্লাস পানিতে ঝাড়ফুঁক করছিল। তিনি অনেকক্ষণ পানি পড়ার পর কাছে এসে আমাকে গ্লাসের পানিটুকু খেতে বললেন। আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ পানিটুকু খেলাম। পানিটুকু খাওয়া শেষ করতেই অনুভব করলাম আমার ঘাড় স্বাভাবিক, অর্থাৎ ঘোরাতে পারছি, হালকা হয়ে গেছে। তারপর আমাকে বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ফকির নানা বারান্দায় 10 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আমি কিছু বুঝতে পারলাম না। ঘণ্টাখানেক পর সেই ফকির নানা উঠে বসলেন, কিন্তু স্বাভাবিক একটা মানুষ কথা বললে যেরকম হওয়া দরকার ঠিক সেরকম ছিল না। ততক্ষণে বুঝলাম জিনটি ফকির নানার শরীরে ভর করেছে। বেশ কর্কশ কণ্ঠ নিয়ে বললেন, ছেলের বাবা মাকে কাছে আনুন। আসার পরপরই বলল, আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে, আমরা ওকে ওই পুরীতে নিয়ে যেতে চাই, আপনারা কি দেবেন? বিনিময়ে আপনাদের অনেক টাকা পয়সা, সোনা মণি মুক্ত দিব। কিন্তু আমার বাবা মা আমাকে দিতে অস্বীকৃতি জানালেন। তবু এভাবে 3 বার প্রশ্ন করা হলো, বলল যে না। তারপর ফকির নানা তার ভেতর থেকে বলে উঠলেন, তোর পরিচয়, কেন এই ছেলের ওপর ভর করেছিস সব বল। জিনটি বলল তার নাম হাকমত, সে তার পরিবার নিয়ে ওই গোরস্থান কবরেই বসবাস করে। সপ্তাহখানেক আগে তার গাছে হাসুয়া দিয়ে ছেলেটি বেশ কয়েকটা কোপ মারে, যা সেই কোপের মাঝে একটা কোপ তার মেয়ের পায়ে লাগে। কিন্তু কোপ লেগে আঘাত লাগার পরেও সে তার পরিবারকে জানায়নি, কারণ ছেলেটাকে তার
খুব পছন্দ হয়ে গিয়েছিল। তারপর 2-3 দিন পরে ছেলেটার পরিচয় আমার মেয়ে এনে দেয়। ছেলেটি বাগানে রেগুলার ঘুরতে আসলেও তাকে কখনো একা পায়নি, কিন্তু ঝড়ের রাতে একা পেয়ে আমাদের জগতে নিয়ে আসার ক্রিয়াকলাপ করছিলাম। তখন সে সময়ে আমি আল্লাহর নাম জপ করছিলাম এবং সূরা ইখলাস পড়ে পুরো শরীরে ফু দিয়ে শরীরটি ছাড়িয়ে নেয় ছেলেটি। যেহেতু সপরিবারে ছিলাম আল্লাহ ভীরু, ছেলেটি আল্লাহর কাছে বিচার দেওয়ায় তার ঘাড় মোটকে তার ওপর ভর করি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, এই ছেলেকে আমরা নিয়ে যেতে চাই। সবকিছু শোনার পর ফকির নানাও আমাকে দিতে অস্বীকৃতি জানায়। তারপর বলা হয়, তুই অন্য কিভাবে এই ছেলেকে ছাড়বি? সেও আমাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। জিনটি বেশ কিছু শর্ত দেয়। ছেলের সাথে আমি সব সময় থাকবো, কিন্তু ক্ষতি করব না। মাসে একবার স্বপ্নে আসব। তাকে আমি টাকা, ধন, দৌলতের লোভ দেখিয়ে যদি নিয়ে যেতে পারি তাহলে আপনারা কেউ বাধা দিতে পারবেন না। শর্তগুলো মানার মতো হলেও ফকির নানার শরীর থেকে জিনটি চলে যায় এবং ফকির নানা আবার মাটিতে লুটিয়ে পড়েন। এইবার ফকির নানার 10 মিনিটে জ্ঞান ফিরল। তারপরে উঠে আমার হাতে এবং কোমরে 2টি তাবিজ বেঁধে দিলেন। তারপর থেকে প্রত্যেক মাসেই আমার স্বপ্নে হাকমত আসে, এসে টাকা, সোনার লোভ দেখিয়ে তার সাথে যাওয়ার প্রস্তাব রাখে। হাকমতের এই স্বপ্নে আসা 7 বছর হলে নিরবিচ্ছিন্নভাবে এটা চলছে। আল্লাহর রহমতে আজ পর্যন্ত তার লোভে আমাকে ফেলতে পারেনি। সবাই দোয়া করবেন যেন সে আমাকে তার ফাঁদে কখনো ফেলতে না পারে। ফকির নানা এটা সমাধান রূপে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। এই ছিল ঘটনা। আমার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। পড়ে শোনালাম ঘটনাটি এবং আমি বিশ্বাস করি আপনারাও জানেন যে এটা ঝড়ের সময় হয়তো এখন আম কুড়াতে আমরা যাবো কিনা যাই না, তবে বাসায় যদি তাদের গাছ আছে তারা তো নিশ্চয়ই আম কুড়াতে যাবেন। একবার হলেও এই গল্পটা কিন্তু মনে পড়বে যদি কোনো সন্ধ্যাবেলায় ঝড়ের দিনে সত্যিই আম কুড়াতে যান। সাবধান, হাকমত আপনার বাগানেও থাকতে পারে। তো এই ছিল ঘটনা এবং আপনি ভেবে দেখুন যে কি চমৎকার একটা ঘটনা, কি চমৎকার ভাবে তিনি লিখেছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আপনি পুঠিয়া রাজশাহী জেলা অর্থাৎ আমের শহরের মানুষ আপনি, এবং আম নিয়ে এই ঘটনাটা লিখেছেন এবং আপনার ঠিকানাও যে জায়গাটা সেটা হচ্ছে আমগাছি রোড, তারাস, বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী ঘটনার প্রত্যাশায় রইলাম। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। যদি আমাদের লিখতে চান তাহলে চলে যান russell.booth.com@gmail.com অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আর যদি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চান চলে যান www.facebook.com/russell.স্বাধীন। আপনারা ভূত.com শুনছেন স্বাধীন মিউজিক অ্যাপে। এই করোনার সময় আমি যদি বলি যে সবচাইতে বেশি অবদান রাখছেন কারা, কারা জীবন বাজি রেখে কাজ করছেন, আসবে আমাদের অনেকের নাম। তার মধ্যে প্রাণ দিতে হয়েছে এমন কারো নাম যদি বলতে বলি তাহলে আমরা আপনার সবাই বলবো ডক্টর মঈনের নাম। আমি শ্রদ্ধা জানাচ্ছি তাকে ভূত.com-এর পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে। এই ভয়ঙ্কর সময়টিতে জীবনের ঝুঁকি নিয়ে যারা রোগীর পরিচর্যা করছেন, সেবা দিচ্ছেন, পাশে আছেন, তারা আসলেই মহামানব। অন দ্যাট নোট, এখন যে ঘটনাটা আমি আপনাদের জন্য প্লে করব সেটিও একজন ডক্টরের। চলুন শুনে আসি ঘটনাটি। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সালাম রাসেল ভাই, আমি সঙ্গত কারণেই আজকে আমার নামটা গোপন রাখছি, কিন্তু পরবর্তীতে আমি আমার নামটা আপনাকে শেয়ার করব। তো
এই অডিও ক্লিপে আমি শেয়ার করলাম না। আশা করি আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালো থাকার দলে। আজকে আপনার স্টুডিওতে এসে এই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারলাম না, তাই অডিও ক্লিপটা পাঠাচ্ছি। আমি একজন সরকারি চিকিৎসক হিসেবে আছি এবং যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা খুব একটা ভয়ের না, যেটা আমার জীবনে হয়েছে এবং এটা আমার সরকারি চাকরি সূত্রে যেখানে পোস্টিং ছিল সেখানকার ঘটনা। জায়গাটি ঢাকা থেকে খুব কাছে এবং এমন একটি জায়গা যেখানে দিনে গিয়ে দিনে আসা যায়। তারপরও আমি সেখানে একটি রেস্ট হাউসে থাকতাম। অনেকেই আমার সাথে ওই রেস্ট হাউসে ছিলেন, সবাই মোটামুটি বিসিএস ক্যাডারই ছিলেন যারা ছিলেন। রেস্ট হাউসটা আসলে একটা অফিসের একতলা দোতলা নিয়ে অফিস। সে একতলায় অফিস ছিল আর দোতলায় হচ্ছে থাকার ব্যবস্থা ছিল, তিনতলাও আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন একতলাতে প্রায় 10টার মতো রুম ছিল, তারই একটা রুমে আমি থাকতাম এবং আমার পাশে একজন জাজ সাহেব ছিলেন এবং এরকম আরো বিভিন্ন জন থাকতেন যারা কোয়ার্টার পাননি এরকম, কিন্তু মহিলা কেউ ছিলেন না, আমি থাকতাম। তো যে রাতের এটা ঘটনা, সে রাতে আসলে আমি যথারীতি 10টার সময় ঘুমিয়ে পড়তাম এবং যেহেতু অনেক বড় একটা প্রায় 1 বিঘা জমির ওপর এই স্ট্রাকচারটা ছিল, তো আর যেহেতু আমার একা থাকা পড়তো তখন আমি লাইটটা জ্বালিয়ে ঘুমাতাম, আমি লাইট বন্ধ করে ঘুমাতাম না। একটা লাইট থাকতো, হয় বাথরুমের লাইটটা জ্বালানো থাকতো বা রুমের লাইটটা জ্বালানো থাকতো। আর আমার এই যে কোয়ার্টারটা ছিল তার পিছনেই আর কি একটা লেক ছিল, ওখানে প্রায় রাত 10টা-11টার সময় খুব শিয়াল ডাকতো বা দেখা যেত ছেলেপেলেরা আড্ডা দিতে এসছে, বিশাল লেক ছিল। তো এই জন্যই আমি কিছুটা নিজের নিরাপত্তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে রাখতাম আর জানলা সব ভালো করে বন্ধ করে, দরজা বন্ধ করে এরকম করে মশারি টাঙিয়ে শুতাম। তো রাতের বেলা আমি 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, এটা আমার খেয়াল আছে। তো হঠাৎ করে রাত আনুমানিক কটা হবে আমার খেয়াল নেই, আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়াতে আমি বুঝলাম যে পুরোপুরি একটা অন্ধকারের মধ্যে আছি, একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখন আমার মনে হলো যে হয়তো বা এখানে খুব কারেন্ট যায়, হয়তো বা কারেন্ট গেছে, কিন্তু এখানে যে আমি এতদিন ধরে আছি আমি কখনো রাতে কারেন্ট যেতে দেখিনি, কিন্তু কারেন্ট ছিল না। কিন্তু আমি কিছুক্ষণ পর আমি বুঝলাম যে হয়তো বা 10-15 সেকেন্ড পরে আমার মনে হলো যে না, শুধু কারেন্টের জন্য আমার ঘুমটা ভাঙেনি বা গরম লাগছে সেজন্য ঘুমটা ভাঙেনি, আমার ঘুমটা আসলে একটা শব্দে ভেঙেছে এবং শব্দটা ছিল অনেকটা ঝনঝন করে স্টিলের বা তামার বা কাঁসার বাসন কোসন পড়লে যেরকম একটা ঝনঝন শব্দ হয় সেরকম, কিন্তু ওটা এতটাও ঝনঝন না যে কিছু পড়েছে, সেটা শব্দটা ছিল যে মাটিতে এরকম গড়িয়ে কিছু যাচ্ছে, কাঁসার বা স্টিলের কোনো জিনিস মাটিতে গড়িয়ে যাচ্ছে এবং এটা যেহেতু কার্পেটের উপর দিয়ে যাচ্ছে, সো শব্দটা একদম যে খুব ওরকম তার কিন্তু এটা যেহেতু অনেকক্ষণ ধরে যাচ্ছে, আমার মনে হচ্ছে সেজন্য আমার ঘুমটা ভেঙেছে। এবং আমি তখন শব্দটা কোথা থেকে হচ্ছে এটা দেখার জন্য আমি কোথাও একটু বাঁ দিকে টার্ন নিলাম, তাকালাম। আমি খেয়াল করলাম যে একটা বল, একটা মানে বাচ্চারা যেরকম বল দিয়ে খেলে এরকমই একটা বল, এবং সেটা পুরোপুরি আগুনের একটা গোলার মতো, কিন্তু সে আগুনটা একদম যে দাউ করে জ্বলা আগুন, যেমন আমরা আগুন ধরালে যেরকম থাকে সেটা না, খুব মাইল্ড যেমন আমরা ল্যাম্পের আলো জ্বলে ঠিক এরকম টাইপেরই, কিন্তু পুরো কালারটা হচ্ছে কমলা বা লালের কাছাকাছি আভাটা। এবং ওই বলটা মাটিতে গড়িয়ে একবার এদিকে আসছে, ওদিকে আসছে এবং ওই বলটা নিয়ে কেউ খেলছে। আমি এরপরে দেখলাম যে যে খেলছে, যে তার মুখটা আমি দেখতে পেলাম অনেকটা শ্রীকৃষ্ণের ছবি যেমন আমরা দেখি, তার গায়ের রং পুরোই নীল বা চোখটা খুব সুন্দর টানা, ঠোঁটটা একেবারে কমলা বা লাল, চুলগুলো বড় বড়, ঠিক ওরকম টাইপের একটা খালি গা, ওরকমই এরকম ধুতির মতো পরা বা ওরকম কিছু, আমি তো কতটা সময় খেয়াল করিনি কাপড়টা, কিন্তু গায়ের মতো যে এরকম নীলচে ছিল বা খুব সুন্দর, চোখগুলো যে খুব সুন্দর কাজল দেওয়া আঁকা ছিল এরকমটা আমার মনে হলো এবং মনে হলো যে এটা 2-3 বছরের বাচ্চা এরকম টাইপেরই হবে।
সে বলটা ধরেছে, আবার বলটা ছুঁড়ে মানে মাটিতে গড়িয়ে আরেকজনকে দিচ্ছে, এবং যাকে দিচ্ছে তাকে আমি আসলে দেখতে পাচ্ছি না। সে একজন আছে কেউ এটা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে, পুরোপুরি একদম কালো একটা স্ট্রাকচার আমার সামনে, খুব লম্বা, মনে হচ্ছে ছাদ পর্যন্ত গেছে, এরকমই মনে হলো। কিছু একটা দাঁড়িয়ে আছে যার জন্য আমি আরেকজন যে আছে তাকে আমি দেখতে পাচ্ছি না। তো এরকম অবস্থা আমি একটু অ্যাস্টনিশড হলাম, যেটা এটা কি দেখছি। তো এটার জন্য আমি কোথাও আরেকটু উঠতে গিয়েছিলাম, যে একটু ভালো করে হাতের উপর ভর দিয়ে একটু উঠে দেখি কি কি দেখছি আমি। এবং একটা জিনিস খেয়াল করলাম, আমার মশারিটাও মনে হলো নেই, কারণ আমি সরাসরি দেখতে পাচ্ছি, মশারির ভেতর দিয়ে যে দেখছি তা না। পরে দেখলাম যে যে আমি নড়ে উঠেছি, যে যে বাচ্চাটাকে আমি দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর চেহারা, ওদের খুব সুন্দর মিষ্টি চেহারা, খুব বলবো যে গ্লোয়িং, হ্যাঁ এরকম। সে বাচ্চাটা আমি দেখলাম যে আমাকে বোধহয় একটু দেখলো, দেখে বলটা ধরলো, খপ করে ধরে যার সাথে সে খেলছে তার দিকে ইশারা করে মুখে একটা আঙ্গুল দিল, যেরকম আমরা চুপ থাকতে বলি, মানে সে ইশারা করে বোঝাচ্ছে যে আমি উঠে গেছি, আমি উঠে গেছি। এটা সে আরেকজনকে বোঝাচ্ছে যে শব্দ হচ্ছে আমি উঠে গেছি। এবং যে ও ইশারাটা করলো, আমার কাছে মনে হলো যে আমার সামনের যে কালো অবয়বটা ছিল বা যে দেয়ালটা ছিল, ওটা কি ছিল, সেটা নড়ে উঠলো। নড়ে উঠে মনে হলো যে সেটা পুরোটাই আমাকে কভার করে ফেলেছে, আমার উপর ঝুঁকে এসছে এরকম মনে হলো। এবং যেটা আমি ফিল করলাম যে আমার দুটো চোখের পাতা, মনে হলো দুটো আঙ্গুল, খুব গরম দুটো আঙ্গুল, আঙ্গুল দুটো খুব মানে চেপে ধরেছে আমার চোখের পাতাটা। চেপে ধরার সাথে সাথে আমার মানে আমার কোনো আর হুঁশ নেই, আমি একদম মানে আমাকে বালিশে চেপে ধরেছে এরকম মনে হলো। এবং একদম ঘুম, আমি একেবারেই ঘুম, আমার এরকম ঘুম আমার আসে না। সে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম না আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমি জানি না। পরের দিন আমার মনে আছে আমার 11টা-12টার সময় ঘুম ভেঙেছে, এবং তখন আমি নাস্তা করতে গিয়ে রেস্ট হাউসের দারোয়ানকে খোঁজ করি বা করি, তাকে জিজ্ঞেস করি যে কালকে সে কোথায় ছিল কিনা। তো সে বললো যে আসলে কালকে সে আসেনি, এবং সে আসলে জানতো না যে আমি আছি, মনে করেছে আমি তো ঢাকায় ব্যাক করেছি, তো আসেনি। এবং কালকে আসলে রেস্ট হাউসে কেউই ছিলেন না, ওটা বোধ হয় কুসুমত একটা সরকারি ছুটির আগে পড়ে গেছিল, বা আমি যেতে পারিনি আসলে, আমরা হয়তো বা ছুটি পাইনি, বা অন্য কেউ সবাই ছুটি পেয়েছে বা ছুটি নিয়েছে। যাই হোক, পুরো রেস্ট হাউসে যেটা দাঁড়ালো যে আমি পুরোপুরি একাই ছিলাম। এই পুরো 1 বিঘা একটা বিল্ডিং এর উপরে দেখা গেছে আমি একা ছিলাম। এবং পরবর্তীতে আসলে আমি আর ও পরে রেস্ট হাউসে বা ওই রুমে আসলে থাকার আমি সাহস করিনি, নাইট স্টে আমি করিনি। যেটা এই অতিপ্রাকৃত ঘটনার জন্য যে তা না, অনেকটা নিজের নিরাপত্তার জন্য মনে হলো যে আসলে এত একেবারে একা থাকবো এরকম রিস্ক নেওয়া নামাই ভালো এটা। তারপরে আমি আসলে বদলি হয়ে আসি। ঘটনাটা আসলে খুব ভয়ের যে তা না, কিন্তু অনেকদিন ধরেই আসলে ভূত এফএম শুনছি, আপনার ভূত এফএম শুনেছি, আবার আপনি শুরু করেছেন আপনার যে নতুন যাত্রা, এটা আরো ভালো হয়েছে, আরো ভালো হোক, আরো দীর্ঘ হোক। ভূত এফএম 10 বছর চলেছে, এটা আরো 20 বছর চলতেই থাকুক, সেই শুভ কামনা রইল। ঘটনাটা আসলে এত ভয়ের না, কিন্তু আমার সাথে হয়েছে, এবং আমি আসলে ওদিন আরো বেশি যদি জেগে থাকতাম কিছু হতো আমি জানি না। ভালো লাগলে শেয়ার করবেন। আসল ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। Spirit, be here with me. ¿Qué তুমি? .com. The fear returns with Russell. আমার সবসময় খুব পাহাড় পছন্দ, বিশেষ করে পাহাড়ের বৃষ্টি, পাহাড়ের বরফ, পাহাড়ের ছোট ছোট গ্রাম, পাহাড়ের জঙ্গল, পাহাড়ের খাদ, পাহাড়ের নিস্তব্ধতা, পাহাড়ের সকাল, পাহাড়ের রাত, পাহাড়ের দুপুর, সবকিছুই আমার অসম্ভব ভালো লাগে। অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। আমি এই জন্য সময় পেলেই, যখনই সময় মেলাতে পারি, পাহাড়ে ছুটে যাই। সমুদ্রও ভালো লাগে, তবে পাহাড়ের মতো কিনা আমি ওভাবে হয়তো ভেবে দেখিনি। তো যাই হোক,
আমার সামনে এখন যে ঘটনাটি আছে সেই ঘটনাটি এসেছে একটা পাহাড়ের শহর থেকে, এবং যে পাহাড় থেকে এই তুষার ঢাকা শৃঙ্গ খুব অনায়াসেই দেখা যায়। রাফায়েত রাফি আমাকে লিখেছেন সিমলা, ইন্ডিয়া থেকে। তার ঘটনাটা এখন প্লে করব। তার আগে জানাই, আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এখন যেহেতু সময়টা অন্যরকম, তাই আশা করব আপনারা আপনার ঘটনা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। সুস্থ হোক পৃথিবী, থেমে যাক মৃত্যুর মিছিল। এখন পৃথিবীর দিক থেকে, মৃত্যুর মিছিলের দিক থেকে চোখ সরিয়ে আসুন ঢুকে পড়ি ভয়ের জগতে। চোখ বন্ধ করুন, আলো নিভিয়ে দিন, শুনুন, মুখ দিয়ে শুনুন, অনুভব করুন প্রতিটি ঘটনা। রাফায়েত রাফি, সিমলা, ইন্ডিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাফায়েত বলছিলাম ভারতের সিমলা থেকে, হিমাচল প্রদেশ সিমলা। আমি আসলে বাংলাদেশি, রংপুরে আমার বাসা, তো পড়াশোনার জন্য সিমলায় থাকা হয় আর কি। তো ঘটনাটা আসলে ভয়ের নাকি মানে একটু অদ্ভুতুরে টাইপ, আসলে ভয়ের কিনা বলতে পারছি না, যদি ভালো লাগে শেয়ার করবেন। তো আমি এখানে, সিমলা হচ্ছে সবাই জানে পাহাড়ি এলাকা, পুরোপুরি জঙ্গল টাইপের এলাকা আর কি। আর এখানে বাড়িঘরগুলো খুব দূরে দূরে অবস্থিত, খুব দূরে, একটা থেকে আরেকটা বাসা মোটামুটি কিছুটা দূরে আর কি। মিনিমাম আধা কিলোমিটার, 1 কিলোমিটার পর পর একটা থেকে আরেকটা বাড়ি, মোটামুটি গ্রাম এরিয়া। আর আমাদের ভার্সিটিটা যেখানে, এটা মোটামুটি গ্রামেই করা, অনেক মানে গ্রামের দিকে। তো আমি ভার্সিটি কাছাকাছি হওয়ার কারণে ভার্সিটির আশেপাশেই বাসা নেওয়ার সুবিধাজনক মনে করি। তো এর কারণে ভার্সিটির নিচে আমি বাসা নিই, পাহাড়ি এলাকা। ভার্সিটিটা পাহাড়ের একটু মাঝামাঝি দিকে, আর আমি ভার্সিটিটা, আমার বাসা একটু নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে। তো এখানে বলে রাখা ভালো, আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার জন্য উপায় একটাই, রাস্তা হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর বাইকে যাওয়া যায়, বাইক চালার মতো রাস্তা আছে, ছোট পাহাড়ের ঘাট দিয়ে বেয়ে, কিন্তু গাড়ি ঘোড়া চলে না, গাড়ি টাড়ি চলে না আর কি। তো আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার মাঝে একটা ঝর্ণা পড়ে। এই ঝর্ণাটা হচ্ছে মানে এলাকাবাসীর মুখেই শোনা যে হন্টেড নাকি, এই ঝর্ণাটা নাকি রাতের বেলা কেউ যাওয়া আসা করে না, রাতের বেলা ভয় টয় পায়। আমি ইতিপূর্বে অনেকবার গেছি, অনেকবার আসছি, মানে রাত 1-2টার সময় একাই গেছি। আমি বরাবরই ভাই সাহসী, আমি এগুলা ভূত বিশ্বাস করি না বললে ভুল হবে, বিশ্বাস করি, কিন্তু আমি আসলে মানে ফেস করি নাই কখনো, যার কারণে আমার সেরকম ভয়টা লাগে না। আমি ফেস করতে চাই, খুবই ইন্টারেস্ট আমি এই বিষয়ে যে আমি ভূত ফেস করবো। এই কারণে রাতের বেলা যখন আমি আসি ভার্সিটি থেকে, যখন আসতাম, আমি ইচ্ছা করে লাইট মারি এদিক ওদিক দেখতাম, গাছের দিকে তাকাইতাম যে দেখি কিছু দেখতে পারি কিনা। তো যাই হোক, কি নেই কখনো। তো আমি হঠাৎ বাসার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন বাসায় থাকতাম প্রত্যেক বৃহস্পতিবার রাতে, মানে রাতে না, সন্ধ্যার দিকে, সন্ধ্যা 7টা থেকে 7:30টার সময় একটা মানে স্মেল পাইতাম আমি, যে একটা হচ্ছে স্মেল আসতেছে, বাইরে থেকে একটা স্মেল আসলো। স্মেলটা ধীরে 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 আসতেছে, আমি ফিল করতেছি, ধীরে ধীরে দূর থেকে কাছে আসতেছে, কাছে থেকে একদম আরো কাছে আসতেছে, আমার ফেসের সামনে চলে আসতেছে, আস্তে আস্তে কিছুক্ষণ আমার ঘরে থাকতেছে। আমার রুমের মধ্যে 2টো বেড, তো পাশের বেডে বসলে একটা মানুষ যখন বসে, কোনো একটা স্মেলওয়ালা মানুষ বা কেউ যদি আসে বসে, দূরত্বটা কিন্তু নাক দিয়ে বোঝা যায়, মানে কতটুকু দূরত্ব যখন স্মেলটা আসতেছে। আবার লোকটা মানে স্মেলটা যখন কাছে আসে, তখন আমি বুঝতেছি যে স্মেলটা তীব্র হচ্ছে। তো এরকম আর কি। তো প্রথম একদিন মানে স্মেলটা আসলে কিরকম, অনেকটা মুজার স্মেল যেরকম হয়, সক্সের স্মেল সেরকম, কিন্তু পুরো মানে অনেক আঝালো টাইপের একটা পুরো স্মেল, এত দুর্গন্ধ, মানে এটা আসলে সহনীয় না, মানে কিরকম যেন একটা বিরক্তিকর টাইপের, কিরকম এখন আসলে বলে বোঝানো তো সম্ভব না। তো আমি
নর্মালি আমার মতো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট করি। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে দেখা গেল আমি বসে আছি, বা অ্যাসাইনমেন্ট কি দিছে ওগুলো দেখতেছি, বা কোনো মানে প্রেজেন্টেশন আছে কিনা বা এরকম কিছু আছে কিনা, নর্মালি ওই সময়টা ঘাটাঘাটি করি, বা করি কি রাতের খাবারটা রান্না করে নেই, রান্নার জন্য কাটাকাটি করি। তো সবার প্রথম আমার বিষয়টা একদিন আমি মার্ক করি যে কি ব্যাপার, একটা স্মেল আসতেছে, একটা দুর্গন্ধ আসতেছে। পরে আমি চিন্তা করলাম যে না, বুঝতো তো আমার শখ যে আমি তো কালকেই ধুয়ে দিলাম, আমার এখান থেকে তো আসার কথা না। আমি খুঁজলাম কিছুক্ষণ আমার রুমের কিসের থেকে আসতে পারে, তো দেখলাম যে না, কিছু থেকে স্মেলটা না। পরে আমি জিনিসটাকে ওভারলুক করে আমি আমার মতো কাজে লেগে পড়ি, কিন্তু মানে একটা বিরক্তিকর একটা স্মেল, মানে থাকা যাচ্ছিল না রুমের মধ্যে এরকম। তো আমি কিছুক্ষণ পরে বাইরে চলে আসলাম। বাইরে এসে 5-7 মিনিট হাঁটাহাঁটি করলাম। আমার বাসার সামনে একটা উঠানের মতো, মানে পাহাড়েরই একটা প্লেন, হালকা একটু প্লেন জায়গার মতো আছে। তো আমি দেখলাম যে আসলে মানে সহ্য করার মতো না, তো বাইরে গিয়ে কিছুক্ষণ বাতাস খাই। বাইরে আসলাম, রুমে গেলাম, দেখলাম যে না, রুমের মধ্যে পুরো ওকে, যেরকম রুম ছিল ওরকম আছে, কোনো স্মেল নেই, কিচ্ছু নেই। তো আবার নেক্সট বৃহস্পতিবারের দিন, মানে এটা যে বৃহস্পতিবার হচ্ছে এটা আমি মার্ক করতেছি না, তো নেক্সট বৃহস্পতিবারের দিন আবার এরকম আবার স্মেলটা সন্ধ্যা 7:30-7:30 দিকে মাগরিবের আজানের পর পরে এরকম স্মেলটা আসতেছে। তো এখন আমি চিন্তা করলাম কি ব্যাপারে, এই স্মেলটা আবার কই থেকে আসলো। আবার আমি ওভারলুক করে আমার মতো আমার কাজ চালাই গেলাম। তো ধীরে ধীরে আমি বুঝতেছি, মানে আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমি দেখতেছি স্মেলটা দূর থেকে আসতেছে আসতেছে, হালকা হালকা হালকা, ধীরে 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 পুরো একটা স্মেল আসলো, মানে পুরো একটা মানে দুর্গন্ধ। আমি ওভারলুক করে গেলাম। তারপরে আবার তৃতীয় দিন, আবার থার্ড দিন, আবার বৃহস্পতিবার রাতে এরকম হচ্ছে। তখন আমি জিনিসটা মার্ক করলাম, আচ্ছা এটা তো বৃহস্পতিবারের রাতেই হচ্ছে। এরকম করে করে বৃহস্পতিবার রাতেই আমি একটা সময় এমন হয়ে গেল যে আমি ওয়েট করতাম যে 7টা, বা মানে ধীরে ধীরে তো টাইম আগে আসতো, 6:30 বা এরকম 6:45 দিকে স্মেলটা আসতো। আজান মানে আজান তো এখানে দেয় না, মানে ফোনের মধ্যে আমি একটা ওই যে মানে ইয়া করে রাখছি আজান দেয় ফোনেই, কারণ এখানে তো মসজিদ নাই। যার কারণে ফোনের মধ্যে মুসলিম প্রো নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আজান নামাজের সময়সূচিগুলো দেখে নিতাম আমরা এখানে। তো আজান দিল, নামাজ কালাম পরে পরে আবার দেখছি সেই বাজে একটা স্মেল আসতেছে। আমি এমন করতে করতে একটা মানে আমি ইয়া করে রাখতাম যে প্রত্যেক বৃহস্পতিবারে আসতেছে, আমি ওয়েট করে থাকতাম যে এই যে আসবে স্মেলটা। তারপর আমি ধীরে ধীরে জিনিসটা এমন ফিল করলাম যে দূরে থেকে আসতেছে 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 আসতেছে, ধীরে 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 পুরো একটা স্মেল হয়ে যায়। আবার কিছুক্ষণ থাকে, আমার আশেপাশে ঘোরাঘুরি করে স্মেলটা। মানে আমি আসলে কিছু দেখতেছি না, কোনো বাতাস বা কিছু এরকম যে দেখবো এরকম কিছু না, কিছু না, আমি কিছু দেখতেছি না। জাস্ট আমি মানে ফিল করতে পারতেছি যে স্মেলটা আমার ডানা যাচ্ছে, বামে যাচ্ছে, আমার সামনে আসতেছে, কিছুক্ষণ ওখানে আসে, তারপরে ধীরে 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 চলে যাচ্ছে স্মেলটা। তো আমি কি করলাম, আমি হচ্ছে পরের বৃহস্পতিবারে আমি আগরবাতি জ্বালাইলাম যে দেখি কি হয়। আগরবাতি জ্বালাইলাম, তো আগরবাতি জ্বালানোর পরে দেখলাম যে না, স্মেলটা আর আসলো না, পরের বৃহস্পতিবার আসলো না। পরের বৃহস্পতিবার ইচ্ছা করে আমি আগরবাতি জ্বালালাম না, যে না দেখি। আজব একটা ব্যাপার, পরের বৃহস্পতিবার আবার আমি স্মেলটা পাচ্ছি। সাথে সাথে আমি আগরবাতি জ্বালাইলাম, ধূপকাঠি বা আগরবাতি যেটাই বলেন, তো স্মেলটা চলে গেল। তারপরে বৃহস্পতিবার আমি করছি কি, আয়াতুল কুরসি পড়লাম যে দেখি এটা যদি খারাপ কিছু হয়, আয়াতুল কুরসি যদি আমি পড়ি তাহলে এটা আসবে না। পরের বৃহস্পতিবার আমি মার্ক করলাম যে না, জিনিসটা আসলো না। তো আমি জিনিসটা যেটা ফিল করতে পারছি, যেটা আসতেছে আসতেছে আসতেছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। করলাম কি, রুমের মধ্যে পর্দা লাগাইলাম একটা, আমি দেখি যে এটা কি আসলে বাতাস আসতেছে নাকি কি আসতেছে। তো পর্দা লাগানোর পর আমি দেখলাম না, কোনো বাতাস না, কোনো কিছু না, স্মেলটা আসতেছে আসতেছে আসতেছে, আমার কাছ থেকে দুর্গন্ধটা চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে না, দেখি আমি ফলো করি, স্মেলটাকে ফলো করি, সেটা কোথায় পর্যন্ত যায়। তো আমি সন্ধ্যার সময়, পুরো অন্ধকার, সিমলা তো পুরো পাহাড়ি এলাকা, এখানে কোনো রোড লাইটও নাই, মানে গ্রাম সাইডে আমার ভার্সিটিটা, তো রোড লাইটও নাই কোনো। তারপরে হচ্ছে আপনার পুরো অন্ধকার, রাস্তাগুলো মানে পাহাড় কাটে কাটে রাস্তা বানানো, পুরো অন্ধকার। তো আমি ভাবলাম যে দেখি, তারপরে স্মেলটা কোন পাটে গেল আমি আসলে বুঝলাম না। তো তারপরে আমি ফলো করতে গিয়ে মানে আমি মিস গাইড হয়ে গেলাম, আমি ফলো করতে পারলাম না। তারপরে বৃহস্পতিবার আমি আবার স্মেলটা যখন পাইলাম, আমি স্মেলটার পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। যখন একটু জোরে হাঁটলাম, দেখলাম স্মেলটা পুরো হইতেছে, স্মেলটা আমার একদম খুবই কাছে আছে। আমি যখন স্লো হয়ে যাচ্ছি, দেখছি ধীরে ধীরে স্মেলটা কমে যাচ্ছে, স্মেলটা ধীরে ধীরে কম হয়ে যাইতেছে, মানে কমে যাচ্ছে, আমি গন্ধটা আর পাচ্ছি না।
আবার একটু দৌড় মারি যখন মানে ওই রোড দিয়া, হ্যাঁ তীব্র হচ্ছে। তখন আমি ওই তীব্র স্মেল নেওয়া অবস্থা আমি হাঁটা শুরু করলাম। তো এক সময় দেখলাম স্মেলটা ধীরে ধীরে, আমি তো সোজা হাঁটতেছিলাম, স্মেলটা ডানে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। সোজা যাইতে যেতে দেখলাম স্মেলটা আর পাচ্ছি না। তারপর যখন ডানে মুখ করে কিছুক্ষণ ভাবলাম যে ডানে গিয়ে দেখি, তো দেখলাম হ্যাঁ ধীরে ধীরে একটু তীব্র হচ্ছে, আবার একটু তীব্র হচ্ছে। আমি আরো একটু করে হাঁটলাম, দেখলাম হ্যাঁ আরো তীব্র হচ্ছে স্মেলটা। তো আমার আর এই স্মেলটাকে ফলো করতে করতে আমার আর এই হুঁশ নেই যে আমি ধীরে ধীরে ঝর্ণার দিকে চলে যাচ্ছি। ঝর্ণাটা আসলে হান্ড্রেড, আমি আসলে কখনো কিছু দেখি নাই। তো ঝর্ণাটার দিকে যাচ্ছি, তো ঝর্ণার দিকে যাইতেছি স্মেলটাও যাচ্ছে। তারপরে হঠাৎ করে যখন ঝর্ণার মানে মোটামুটি আমার এমন থেকে দেখা যাচ্ছে 30-40 মিটার দূর হবে, তখন আমি ফিল করলাম না, মানে আমার তখন একটা হুঁশ ফিরে আসলো যে না আমি যাবো না, ঝর্ণার দিকে যাবো না। এটা হয়তো বা খারাপ কিছু হবে, আমাকে খারাপ কিছু অ্যাট্রাক্ট করতেছে বা আমাকে আকর্ষণ করতেছে, যাতে আমি যাই, আমার কোনো বিপদ হইতে পারে। তারপর আবার ভাবলাম যে আরে কিসের বিপদ, যাই গিয়েই দেখি মানে কি হয়, যা হবে হবে দেখা যাবে। আর আমার খুবই ইন্টারেস্ট ছিল ভূত দেখার বা এরকম ভূতটুতে মানে পিছু করার বা ভয় পাবো একটা, কিছু একটা দেখবো আমি এক্সপেক্ট করে গেছিলাম। তো এরকম কিছু হলো না। আমি দেখলাম কি একটা ওখানে ঝর্ণার ওখানে একটা বড় পাথর আছে, পাথরের ওখানে একটা মহিলা বসে আছে। মহিলাটা মানে হঠাৎ করে আমার নজর গেল, স্মেলটা মানে স্মেলটার উপর থেকে আমার মানে ইয়াটা চলে গেল আর কি। আমি যে কনসেন্ট্রেট করছিলাম স্মেলে, সেই স্মেলটার উপর কনসেন্ট্রেট নাই আমার, ওইখানে এসে আমার ঘোরটা কাটে গেল যে আমি স্মেলটা পিছনে পিছনে এত দূর চলে আসছি। তো তারপরে আমি পাথরের উপর দেখলাম যে একটা মহিলা বসে আছে, মানে উল্টা মুখ হয়ে। এখন আমার যে মানে এই সময় বাজে প্রায় 7:30 বা এরকম, সন্ধ্যা ঠিক আছে কিন্তু মানে খুব অন্ধকার, আর আশেপাশে কোনো বাড়িঘর নাই, যার কারণে মানে আপনি সন্ধ্যা 7:30 সময় অন্ধকার হওয়ার পরেও যদি ওই জায়গাটায় যান, আপনি আসলে বুঝবেন না যে এই জায়গাটা আসলে মানে কেবল সন্ধ্যা হলো বা কেবল রাত হলো, 8টা বাজে, এতটা পরিমাণ ঘুটঘুটে অন্ধকার। তো মহিলাটাকে এই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট দেখতেছি পিছন পাশ হয়ে বসে আছে, সাদা ধবধবা একটা মানে মেক্সি টাইপের বা টাইপের, তো না মানে মহিলা যেগুলো পরে মেক্সি বলে বা এক এক এলাকায় এক এক কিছু বলে, তো ওটা পরা, আর চুলগুলো প্রায় কোমর পর্যন্ত লম্বা। এখন আমি চিন্তা করলাম যে এত রাতে তো এখানে, তো মানে এই সময় তো এখানে কেউ থাকার কথা না, যেখানে সূর্য ডোবার পর থেকে ওই জায়গায় দিয়ে কেউ যাওয়া আসা করে না বা ওই জায়গায় কেউ হাঁটাহাঁটি করে না, তো এই সময় তো এখানে কেউ হওয়ার কথা না, এটা কি হইতে পারে। তো ভাবলাম সামনে আগাবো কিনা, ভেবে আমি সামনে আগাইলাম, যে যা হয় দেখা যাবে যে কি আছে আসলে কি এটা। তারপরে আমি সামনে আগাইলাম, আগাইতে আগাইতে আমি আয়াতুল কুরসি পড়লাম। তো আয়াতুল কুরসি পড়ার পরে আমি মানে হঠাৎ করে আমি মানে গাটা একটা কিরকম যেন ঝাড়া দিয়ে উঠলো, আর আমি দেখলাম সামনে কিছুই নাই, আর মানে কিছুই নাই, নর্মাল, সবকিছু নর্মাল, কিছুই নেই, ঝর্ণার পানি পড়ছে। আমি যখন ব্যাক আসবো, কেন জানি আমার মনে হচ্ছে আমাকে মানে কেউ ডাকছে, পিছন থেকে কেউ ডাকছে। তো আমি আর পিছনে ফিরে তাকাই নাই, আমি চলে আসছি। চলে আসার পরে বাসায় আসলাম। এখন পরের বৃহস্পতিবারে আবার সেই পুরো গন্ধ। এখন গন্ধটা আমি দেখতেছি যখনই বাসায় রুমে আসছে, আমি কোথা থেকে বের হয়ে আসলাম, সাথে সাথে স্মেলটাও আমার সাথে বের হয়ে আসলো। আবার আমি রুমে গেলাম, আবার রুমে স্মেল, আবার বের হয়ে আসলাম, আবার বাইরেও স্মেল, মানে আমার সাথে সাথেই থাকতে চায়। কোনোভাবেই সে মানে ওই স্মেলটা আমার কাছ থেকে দূরে সরতেই না। এরকম করে করে রাত 10টা-11টা বাজে গেল, আমি কোনো কাজ করতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না আমার ওই স্টাডিতে। পরের দিন আমার এক্সাম ছিল, আমি আসলে কি করবো বুঝতেছিলাম না। রাত 2-3টা পর্যন্ত এই স্মেল, আমি যেখানেই যাচ্ছি, বাথরুমে আসতেছে, ওয়াশরুমে মানে যেখানেই যাচ্ছি, রান্না করতেছি, রান্নার সাথে সাথে মানে আমি শান্তি পাচ্ছিলাম না, একটা মনের মধ্যে কিরকম একটা অশান্তি আমার কাজ করতেছিল। তো তারপরে আমি চিন্তা করলাম কি আজকে ফলো করি। এখন আমি ফলো কি করবো, আমাকে সে ফলো করতে, আমি এবার ডানে যাচ্ছি, সে ডানে যাচ্ছে, আমি বামে যাচ্ছে। তারপরে আমি আয়াতুল কুরসি পড়লাম, তো তারপর আমি ওই স্মেলটা পাইলাম না। তারপর আমি রুমে গেলাম, সবকিছু নর্মাল। এরকম করে করে প্রায় মানে অনেকবার ইয়া হয়েছে। তারপর আমি করতাম কি, মানে বৃহস্পতিবার রাতেই আমি নামাজ কালাম করে আয়াতুল কুরসি পড়ে ফটো দিতাম, তারপর হচ্ছে আগরবাতি জ্বালাইতাম। তারপর থেকে আর কোনো মানে এরকম প্রবলেম হয় না। আর যেদিন করি আমি আগরবাতি জ্বালাইতাম না বা
দোয়া কালাম পড়তাম না, ফিল করি এই স্মেলের প্রবলেমটা হইতো। আসলে এটা এখন আত্মা নাকি ভূত টুত নাকি আসলে কি, এটার আসলে কোনো উত্তর আমি খুঁজে পাইনি। তো মানে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কেউ যদি এই বিষয়ে জেনে থাকেন যে আসলে বিষয়টা কি, আমাকে বলবেন। আর আসলে আমি মানে নিজেও এর উত্তর খুঁজে পাই নাই। এরপর আমি আসলে বাসাটা চেঞ্জ করছি। তো এই ছিল আমার ঘটনা। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসতে চাই। ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে এই ভয়ঙ্কর সময়টাতে, এই মহামারীর সময়টাতে যদি আপনারা পাশে এসে না দাঁড়াতেন, যদি আপনারা ঘটনা না পাঠাতেন, তাহলে আমাদের ভূত.com সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। বাট আপনারা পাশে দাঁড়িয়েছেন, আপনারা ঘটনা পাঠিয়েছেন, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। দেখুন, সবচাইতে বেশি আলোচনা হচ্ছে যেই জায়গাটা নিয়ে এখন এই করোনার সময়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা নারায়ণগঞ্জের মানুষের সাথে আছি, দূরত্ব বজায় রেখে অবশ্যই। আমরা আছি প্রার্থনায়, আমরা আছি মানসিকভাবে তাদের সাথে। আশা করছি শুধু নারায়ণগঞ্জ নয়, আমরা যারা ঢাকাবাসী তারাও খুব রিস্কের মধ্যে আছি। আমরা সবাই যেন একটা সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যাই। এবং সত্যি সুস্থ পৃথিবী পেলে আপনি কি করবেন কি করবেন না এখন থেকেই লিখে রাখুন, এবং সেটা মেনে চলবেন। যে আমি একটা কিছু হলেও, আমি অনেক দিন থেকে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি, তারপরে আবারও বলছি, আমি একটা দিক থেকে হলেও পরিবেশের জন্য কিছু একটা করব। আমি আমার বাসায় টবে একটা গাছও লাগাতে পারি, বেশি কিছু করার দরকার নেই। আমি আমার যে পরিবেশ সেটাকে নোংরা না করলেও পরিবেশ অনেকখানি বেঁচে যায়। আমি যদি পলিথিন ব্যবহার করা থামিয়ে দেই, পরিবেশ অনেকটা বেঁচে যায়। সুতরাং পরিবেশকে বাঁচানোর যে সংগ্রাম, সেটা শুরু হতে পারে আপনার ঘর থেকে। আমরা চলে যাব ঘটনায়। তার আগে আরো একবার বলি, www.facebook.com/russell.স্বাধীন, সেখানে গিয়ে খুঁজে পাবেন আমাদের। যে কোনো প্রশ্ন থাকলে সেখানে ইনবক্স করতে পারেন। আপনাদের প্রশ্নগুলো আমি দেখি, কিছুক্ষণ আগেও আমি দেখছিলাম। আর এখন চলে যাব নারায়ণগঞ্জের ঘটনায়। আপনাদের প্রচুর অডিও ক্লিপ লাগবে কিন্তু। সো russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার ঘটনাগুলো। অবশ্যই খেয়াল করুন আপনি যেখানে ঘটনাটা রেকর্ড করছেন সেই জায়গাটা শব্দ দূষণ মুক্ত কিনা, আশেপাশের কোনো শব্দ শোনা যাচ্ছে কিনা। যেহেতু আমি অনেক রাতে আপনাদের সাথে কথা বলছি, সুতরাং এখন সাউন্ড হয়তো অনেক কম, কিন্তু আমরা কথা বলার সময় বা যখন রেকর্ড করবো ভূত.com-এর জন্য কোনো ঘটনা, খুব সাবধানে বলবো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মেহবুবা রহমান মৃদুলা বলছিলাম বন্দর নারায়ণগঞ্জ থেকে। আশা করছি ভালো আছেন, আপনি সবসময় ভালোর দলে। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের স্কুল কেন্দ্রিক। আমি কারণবশত স্কুলটার নাম উল্লেখ করছি না। প্রথমে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটা স্টুডেন্টের সঙ্গে। তো আমাদের স্কুলের বর্ণনাটা দিলে এরকম দাঁড়ায় যে আগে 1969 সালের দিকে সেই একটা মানে খুব খারাপ অবস্থা ছিল স্কুলটার। তখন বিল্ডিং হয়নি, তখন টিনের বেড়া দিয়ে ক্লাস করানো হতো। তো এর পাশে ছিল ডোবা। যখন রিকনস্ট্রাকশন করে যখন বিল্ডিংটা উঠানো হয়, তো দুই সাইডে ছিল বিল্ডিং, মাঝখানে একটা ডোবা ছিল। তো আমার যে টিচার ছিল, তো উনি, আর এটা বলে রাখা ভালো যে ওইটা সম্পূর্ণ মেয়েদের স্কুল ছিল। তো আমার টিচার যিনি ছিলেন, তো উনি একদিন কি করছিলেন যে ক্লাস হচ্ছিল ওনাদের দুপুর দিকে। তো দুপুরবেলা উনি ক্লাস করতে করতে খুব বোর হয়ে যান। তো বোর হয়ে যাওয়ার পরে একটা সময় উনি বাহিরের দিকে তাকান। যেহেতু স্কুলের ভেতরে একটা ডোবা ছিল, তো হঠাৎ করে ওইখানেই তাকিয়েছিলেন।
তো হঠাৎ করে দেখলেন যে একটা ছায়া মূর্তির মতো, মেয়ে ছায়ার মূর্তির মতো কিছু একটা ডোবা থেকে উঠে আসলো ভোর দুপুর তখন। তো উনি দেখে একটু মানে ভয় পেয়ে যান যে আমি কি দেখলাম। তো পরবর্তীতে এই ঘটনাটা শেয়ার করলেন। তো তখন ওই মুহূর্তে দেখা গেল যে ওই ছায়া মূর্তিটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। তো এই ঘটনাটা শেয়ার করলেন। তারপরে ওনার ফ্রেন্ডরা বললেন যে এরকম হয়, অনেক সময় অনেক ঘটনা হয়। তো পরবর্তীতে সেই ডোবাটা সম্পূর্ণ করে ভরাট করে দেয়া হয়। তারপর থেকে ওইখানে মানুষ কিছু দেখেনি। তারপরে যেটা হয়, আমি যখন ক্লাস 6-এ পড়ি, এটা আমাদের ক্লাসে একটা স্টুডেন্টের সঙ্গে হয়ে যাওয়া একটা ঘটনা। তো আমাদের নিচতলার আমাদের বিল্ডিংটা ছিল 5 তলা, এন্ড ওই 5 তলা নিচতলার ওয়াশরুমে কেউ যেত না, এন্ড বেশিরভাগ ওয়াশরুম ছিল বন্ধ করা, 2-একটা ওয়াশরুমটা খোলা ছিল। তো একদিন এরকমই আমাদের আবার খুব কড়া করে বলে দেওয়া হতো যে ওয়াশরুমে গেলে কেউ একা যাবে না, কেউ কাউকে সঙ্গে নিয়ে যাবে। তো ওই দিন কি হলো যে মেয়েটা গেল, ওয়াশরুমে গেল, বাট ওই দিন কাউকে নিয়ে যায়নি। তো ওই দিন টিফিনের টাইমে আমাদের আবার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে টিফিনের টাইম শেষ হবার সঙ্গে সঙ্গে ক্লাসে ঢুকতে হবে। টিফিনের পরে কিছু 2 মিনিট পরেও কেউ খাবার নিয়ে ক্লাসে ঢুকতে পারবে না। তো ওই দিন কোনো কারণবশতে বা কিছু হয়েছিল, তার জন্য ওর টিফিনের টাইমটা একটু ওভার হয়ে যায়। তো ও খাচ্ছিল। তো যেহেতু ও খাচ্ছিল, আমাদের নিয়ম নেই যে টিফিনের পরবর্তী সময়ে ক্লাসে ঢোকার। তো ও একটা প্রকার ভয় পেয়ে খাবার নিয়ে ও ওয়াশরুমের সামনে যায়। তো হঠাৎ মেবি ওর খাবার শেষ হয়ে যায় বা কিছু একটা। তো হঠাৎ করে ক্লাস করছি, এর মধ্যে একটা খুব জোরে একটা আর্তনাদের চিৎকার শোনা যায় ওয়াশরুমের থেকে। তো সব টিচাররা বের হয় যে দেখার জন্য যে কি ব্যাপার। সবাই শুনতে পেল যে এরকম একটা আর্তনাদ চিৎকার। তো যাবার পরে যেটা দেখে যে মেয়েটা ফ্লোরে পড়ে আছে, এন্ড ওর হাত পা খুব মানে আমরা বলি না যে খিঁচুনি হয়, যে এরকম মানে হাত পা খুব বেঁকে যাচ্ছে বা এরকম, সে ফ্লোরে পড়ে আছে। তো ওরা সবাই ধরাধরি করে ওকে মসজিদ, মানে আমাদের এখানে নামাজের ঘর আছে, তো নামাজের ঘরে নিয়ে যায়। তো নামাজের ঘরে নেওয়ার পরে ওর ঘটনাটা শুরু হয় যে ও মুখ থেকে কি জানি একটা বিড়বিড় করছিল, বিড়বিড় করে কি জানি বলার চেষ্টা করছিল, বাট সম্পূর্ণ কথাটাই মুখে জড়িয়ে যাচ্ছিল, ও ঠিকভাবে বলতে পারছিল না। তো ওইখানে আমাদের ধর্ম যে নিতেন উনি, ওই স্যার আসলেন। আসার পরে দেখলেন যে ওর অবস্থা খুবই খারাপ, এন্ড ওর মানে এখানে বলাই বাহুল্য যে মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী ছিল, এন্ড ওর চুলগুলো অনেক বড় বড় ছিল। তো যখন এই অবস্থা হয়, ওর চুলগুলো খোলা ছিল। তো খোলা অবস্থাতেই ও ওয়াশরুমে গিয়েছিল। তারপর একজন হুজুর ডাকা হয়। তো হুজুর ডাকার পরে উনি যেটা বললেন যে ও ওয়াশরুমের সামনে খাচ্ছিল, এন্ড যেহেতু টাইমটা খুব দুপুরে ছিল, ওর চুলটাও ছাড়া ছিল, ওয়াশরুমে এমন একটা খারাপ জিনিস ছিল যেটা ওর উপর দৃষ্টি করে। তো এটার জন্য আর কি ওর সমস্যাগুলো হয়। পরবর্তী সময়তে ওকে আর কি ওর বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে ওর খোঁজ খবর অনেকেই পাইনি। আমরা প্রায় 3-4 মাসের মতন ওর খোঁজ খবর নিতে পারিনি। তখন শুনেছিলাম যে ও কেমন যেন একটা মেন্টাল পেশেন্টের মতন হয়ে গিয়েছে। সবসময় বাসায় বিড়বিড় করতো, কাউকে চিনতো না, খাবার দিলে খেত না, অন্যদিকে তাকে অন্যমনস্ক হয়ে কথা বলতে থাকতো। তো তার ট্রিটমেন্টের পরে 3-4 মাস পরে সে স্কুল আবার জয়েন করে। সো আরেকদিন নেক্সট ডে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন ওই টাইমটাতে আমাদের নামাজের সময় একটি ব্রেক দেওয়া হতো যে নামাজ পড়তে চাও পড়তে পারো। তো এরকমই আমরা ফ্রেন্ডরা মিলে আমরা নামাজের রুমে নামাজ পড়তে যেতাম। তো বলা বাহুল্য এখানে যে আমাদের নামাজের ঘরটা যেখানে ছিল, সে বিল্ডিংটা ছিল খুব পুরনো একটা বিল্ডিং, 3তলা বিল্ডিং। 3তলা বিল্ডিং এর মধ্যে এক পাশ মানে দোতলার এক পাশটা একটু খোলা ছিল। তো ওইখানে শুধু একটা ক্লাসরুম ছিল, অনেক বড় একটা ক্লাসরুম, অডিটোরিয়ামের মতো। আর এর পাশে সিঁড়ির পাশে হচ্ছে গিয়ে আপনার নামাজের ঘর, পাশে অজু করার স্থান। তো আমি কি হলো যে আমার ফ্রেন্ডরা বলছিল যে বের হবে। তো আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, নামাজের সময় প্রায় মানে শেষ হওয়ার অবধি, মানে শেষ হবে ভাব। তো
তো আমি ভাবছিলাম যে আমি একা গিয়ে নামাজটা পড়ে ফেলি, তো ওরা আসতে থাকুক। তো আমি বলে টিচারকে বলে আমি বেরিয়ে যাই। তো আমি দেখলাম যে আর সচরাচর ওই বিল্ডিংটাতে কেউ উঠতো না, ক্লাস ছাড়া কেউ ওই বিল্ডিংটাতে একাও যেত না। তো আমি একাই উঠলাম, অজু টজু করে শেষ করলাম, তো নামাজের রুমে ঢুকলাম। নামাজ রুম একদম পুরা ঠিকঠাক। তো যখন আমি নামাজ 2 রাকাত পড়লাম, তো 2 রাকাত পড়ার পরে আমি কিছু সাউন্ড শুনতে পাই। সাউন্ডটা হচ্ছে জুতার সাউন্ড ছিল, যে কেউ শু পরে, আমাদের শু পরতাম আমরা সবাই, তো শু পরে কেউ উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে, তাও খুব দৌড়ে দৌড়ে উঠছে। মানে এমন মনে হচ্ছিল কেউ দৌড়ে 3 তলায় যাচ্ছে, 3 তলা থেকে 2 তলায় নামছে। বাট এরকম কোনো চান্স নেই। ক্লাস চলাকালীন সময়ে মেয়েরা এরকম হুড়হুড় করে দৌড়ে যাবে বা নিচে নামবে, এরকম কোনো কিছুই নেই। তো আমি ভাবলাম হতে পারে যে কেউ নামাজ পড়তে এসেছে, আমার ফ্রেন্ডরা তো আসার কথা, তো কোনো কিছুই নেই। তারপরে একটা সময় নামাজ পড়াকালীন সময় আরেকটা সাউন্ড পেলাম, যে নামাজের ঘরের বাহিরে কেউ একজন হাঁটছে। একজনের হাঁটার শব্দ পেলাম, পরপর 2-3 জনের হাঁটার শব্দ। তো হাঁটার শব্দ হতে হতে আমি ভাবছিলাম যে হতে পারে যে বাহিরে কেউ এসেছে নামাজ পড়বার জন্য, ওরা ঢুকে যাবে। তো 2-3 জনের নামাজের জুতার শব্দ পেয়ে আমি জাস্ট পাত্তা দিলাম না, আমি আমার মতো নামাজ পড়তে থাকলাম। তো দেখলাম যে হঠাৎ করে নামাজের মানে ওই সাউন্ডটা, জুতার সাউন্ডটা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমাদের ওইখানে 6-7টা কাতার ছিল, তা আমি সবসময় সেকেন্ড কাতারে নামাজ পড়তাম, একদম কর্নারে। একা যেহেতু ছিলাম, একদম কর্নারে আমি নামাজ পড়ছিলাম। তো এমন সময় আমি যখন সিজদা থেকে উঠি, তখন মনে হচ্ছিল যে আমার সঙ্গে প্রায় 6-7 জনের মতন নামাজ পড়ছে, বাট আমি দেখতে পাচ্ছি না। বাট মনোভাব হচ্ছে যে হ্যাঁ, এই রুমের মধ্যে যে 6-7 জন আছে। এন্ড টেম্পারেচারটা এত বেশি বেড়ে যায় যে তখন শীতের সময় ছিল, যে হালকা হালকা শীত, তেমন গরম নেই। মনে হচ্ছিল যে সেই রুমটা প্রচন্ড তাপে ভরে গেল, মানে সম্পূর্ণ রুমটা প্রচন্ড তাপ হয়ে যায় এন্ড খুব গরম লাগা শুরু হয়। তো আমার মনে হচ্ছিল যে একজন ইমাম যে থাকে, উনি নামাজ পড়ান, ওনার পেছনে 6-7 জন নামাজ পড়ছেন, আমি সবার কিনারে। আমার মনে হচ্ছিল যে আমার পাশেও একটা অবয়ব, সেও নামাজ পড়ছে, আর 6-7টা অবয়ব। তো আমি খুব ভয় পেয়ে যাই। তো ভয় পেয়ে একটা পর্যায়ে জাস্ট আমি মনে বল নিয়ে যে আমি তো নামাজ পড়ছি, আমি তো ওযু করা অবস্থায় আছি, তো যেই আছে তারা ভালো কিছু হতে পারে, তো আমাকে কোনো ক্ষতি করবে না, আর বাহিরে যদি খারাপ কিছুও থাকে তাহলে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি আমার নামাজটা যথারীতি শেষ করে আমি বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমি তখন অব্দি আমি শব্দ পাচ্ছিলাম যে বাহিরে হাঁটার শব্দ। বাট আমি যখন বের হই তখন দেখি যে ওখানটাতে কেউ নেই। বাট স্টিল নাও আমি দরজাটা খোলার আগ অব্দি আমি শব্দটা পাচ্ছিলাম হাঁটার। তো যখন দরজাটা খুলি তখন দেখি যে কেউ নেই সেখানে। আমি প্রচন্ড ভয় পাই এন্ড আমি আমার শরীরের শক্তি দিয়ে আমি দৌড়ানোর চেষ্টা করি, বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার শরীর প্রচন্ড ভার হয়ে গিয়েছিল, পা ভার হয়ে গিয়েছিল, যে আমি ওখান থেকে নড়তে পারছিলাম না এত সহজে। তো আমি আল্লাহ আল্লাহ করতে করতে আমি যখন সিঁড়িটার কাছে আসি, মনে হচ্ছিল যে 3 তলা থেকে কেউ মানে উকি ঝুঁকি দিয়ে আমাকে দেখার চেষ্টা করছে। তো আমি উপরের দিকে আর তাকানোর সাহস পাইনি যদি কিছু দেখি। এন্ড আমি যখন সিঁড়ির পাশে যখন যাই, তখন পাশে ক্লাসরুমে মনে হচ্ছিল যে শত শত স্টুডেন্ট ওইখানে আর কি লাভ ঝাপ করছিল। বেঞ্চ গুলো এমন ভাবে নড়ছিল, মনে হচ্ছিল যে ওখানে কেউ মানে বেঞ্চ ধরে কেউ ঝাঁকুনি দিচ্ছে বা বেঞ্চের উপরে কেউ দৌড়াদৌড়ি করছে। অনেক মানুষ, আর ওই ক্লাসে আমাদের 100 থেকে 200 জন খুব ভালোভাবে বসতে পারতো। তো মনে হচ্ছিল যে অনেক মানুষ এখানে গম গম আওয়াজ করছে। তো আমি একটু মনোবল পাই যে যেহেতু মানুষের কথার শব্দ পাচ্ছি, এত মানুষের হতে পারে ক্লাস হচ্ছে। আমি একটু সাহস করে আমি একটু উকি দেওয়ার পরে রাসেল ভাই আমি যেটা দেখি যে ক্লাস সম্পূর্ণ ফাঁকা। ইভেন ওইখানে একটা মানুষ অব্দি নেই।
আমি সেটা দেখার পরে, বাট সাউন্ড হচ্ছিল তখনও, বেঞ্চের সাউন্ড তখনও হচ্ছিল, মানে বেঞ্চগুলো কাঁপছিল, এরকম যে মনে হচ্ছিল যে এখনই কেউ মানে এখান থেকে দৌড়ে চলে গিয়েছে, যে একটা বেঞ্চ হতে আরেকটা বেঞ্চে যায় না যেরকম দৌড়ে, সেরকম দৌড়ে যাচ্ছিল। তো আমি সেটা দেখার পর আমি জাস্ট আল্লাহর নাম নিয়ে আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার পরে আমি ক্লাসে যখন ঢুকি তখন আমি আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করি যে তোরা কি উঠেছিলি দোতলায় নামাজ পড়ার জন্য বা ক্লাস হচ্ছিল উপরে? তো ওরা বললো যে যখন আমি যাই তখন ওই বিল্ডিংটাতে কেউ উঠিনি। তো আমি এখন অব্দি আমি জানি, আমি এখন পর্যন্ত আমি সলিউশন পাইনি যে ওইটা কিসের শব্দ ছিল। এতগুলো মানুষের শব্দ, আওয়াজ এন্ড বেঞ্চের আওয়াজ, ওগুলো কিসের শব্দ ছিল আসলে আমার জানা নেই। তো আমার আরেকটা ঘটনা হচ্ছে, এটা আমার আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা। এটি স্কুল কেন্দ্রিক। তো আমাদের বাসাটা ছিল স্কুলের পাশাপাশি, যে আমাদের স্কুল থেকে আমাদের বাসা থেকে স্কুল দেখা যেত। তো তখন নতুন আর কি আরেকটা ভবন করে, মানে পুরানো বিল্ডিংটা ভেঙে ওইখানে আর কি 4 তলা বিল্ডিং করে। তো ওই দিনটা ছিল হচ্ছে ছুটির দিন, মেবি ওই দিন কিসের জন্য ছুটি পড়েছে ঠিক আমার খেয়াল নেই। তো আমাদের রান্নাঘর থেকে আর কি স্কুলটা খুব সুন্দর মতন দেখা যায়। তো আম্মু একদিন কি হয়েছিল যে বন্ধের দিনই আম্মু যখন রান্নায় মানে কাজ করছিল, তো আম্মু যেটা খেয়াল করে যে আম্মু যখন স্কুলের দিকে তাকিয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রান্না বসিয়ে জাস্ট উনি তাকিয়ে আছেন বাহিরের দিকে। তো উনি দেখতে পেলেন যে বারান্দা থেকে, স্কুলের বারান্দা থেকে বিল্ডিং এর ছাদ দেখা, মানে বিল্ডিং এর ছাদে যাওয়া যায় এরকম একটা সিস্টেম করে দেওয়া। তো দেখলো যে কালো বোরখা পরা একটা অবয়ব, কিন্তু তার পাও দেখা যাচ্ছে না, হাত দেখা যাচ্ছে না, এন্ড ফেসটা তো আরো আগে দেখা যাচ্ছে না। মানে কালো একজন মনে হচ্ছিল যে একটা কালো বোরখা পরা একটা মেয়ে কি করলো যে বারান্দা থেকে স্কুলের ছাদে আসলো। ছাদে আসার পরে সে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। সময়টা ছিল দুপুরে। তো আম্মু ভাবছিল যে কোন স্টুডেন্ট হতে পারে স্কুলে, মানে তাড়াতাড়ি নিচে নামার জন্য হতে পারে, বা মানে এই ছাদটা ইউজ করছে। তো তখন আমার মনে পড়ে যে আমাদের স্কুল তো বন্ধ, বাট সে কি দেখলো। তো এটা ছিল আম্মুর ফার্স্ট ঘটনা। সেকেন্ড যে ঘটনাটা ঘটে আম্মুর সঙ্গে, তো ঘটনাটা ঘটে আম্মুর সঙ্গে এই শীতের সময়, তখন 2015-তে বেশ শীত পড়ে। তো আম্মু সকাল 6টা বাজে যখন উনি মানে তার মেবি কোনো কাজ করতে উঠেছিলেন। তো যেহেতু আমি বললাম যে আমাদের রান্নাঘর থেকে আর কি স্কুলটা খুব সুন্দর করে দেখা যায়, তো উনি মাঝে মাঝে প্রায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যে বাচ্চারা কি করছে, বা মানে তার দেখতে খুব ভালো লাগে বাহিরের দৃশ্যটা। তো উনি দেখলেন যে বাহিরে প্রচন্ড কুয়াশা, এমন কুয়াশা যে 2 হাত পর্যন্ত মানে কিছু দেখা যায় না। মানে আমি যদি 2 হাত পরে দিই, মানে 2 হাত পরে আমি কিছু দেখবো না, এতটা পরিমাণ কুয়াশা। মানে পাশাপাশি যে বিল্ডিং সেটাও দেখা যাচ্ছিল না। বাট আম্মা একটা জিনিস খেয়াল করে যে আমাদের স্কুলের ছাদে খুব সাদা করে কিছু একটা বসে আছে। তো আম্মু ফার্স্টে ভাবলো যে হতে পারে উনি ভুল কিছু দেখছেন। তো উনি অনেকক্ষণ তাকিয়েছিলেন। তো তাকিয়ে থাকার পরে যেটা দেখলেন যে ছাদের একদম কর্নারে একটা সাদা অবয়বের মতো খুব জ্বলছে, একজন মনে বলে না যে খুব নূরের আলো বা এরকম কিছু একটা জ্বলছে। তো ওইটা 3 হাত পা গুটি সুটি করে বসে আছে, যেরকম আমরা দেখি না যে বয়স হয়ে গেলে বয়স্ক মানুষরা যেরকম করে বসে, 2 হাত পা একসঙ্গে করে মাথাটা মাঝখান 2 পায়ের মাঝখানে দিয়ে যেভাবে বসে। তো পূর্ব দিকে মুখ করে উনি বসেছিলেন, সাদা কাপড় পরা, একদম পুরো সাদা, যে কুয়াশার মাঝখানেও তাকে দেখা যাচ্ছে। তো আম্মু সেটা দেখে একটু চমকে ওঠে। বাট আমার আম্মু খুব সাহসী, তার সঙ্গে এর আগেও অনেক ঘটনা ঘটেছে, তো উনি দেখতে দেখতে অভ্যস্ত। তো উনি আর কি বেশি পাত্তা না দিয়ে উনি আমার মামাকে ডাকলেন, ছোট মামাকে ডাকলেন যে একটু আয় এখানে, একটু দেখে যা জিনিসটা কি। তো আমার মামা যখন আসেন, মানে 1 মিনিটেরও কম হবে, তখন এসে দেখে যে সেই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায়।
তো এরপরে ওই পরবর্তীতে এই স্কুল নিয়ে অনেক ঘটনা আমার সঙ্গে ঘটে। তো ইভেন ইফ আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন এই ঘটনাটা 2015 সালের দিকে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে যায়। সরি, 2014 সালের ঘটনা এটা। তো একদিন কি হয়, আমার খুব কেমন যেন শরীরটা খুব খারাপ লাগছিল, তো আমি লিভ নিয়ে আমি চলে আসি স্কুল থেকে। তো আসার পরে আমি হঠাৎ আমার খুব ঘুম পাচ্ছিল, তো আমি ঘুমিয়ে যাই। তো ঘুমের মধ্যে আমি একটা স্বপ্নে দেখলাম যে আমাদের স্কুলের একটা বিল্ডিং ছিল, এক সাইডের বিল্ডিং 3 তলা পুরনো, সেখানে আমরা ক্লাস করতাম। তো আমি দেখলাম যে আমরা দোতলায় ক্লাস করতাম। আমি দেখলাম যে আমাদের ক্লাসের বাইরে একজন বারান্দায় দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, সে পরনে ছিল হচ্ছে কালো কাপড়। তো কালো কাপড়ের মতন পরে সে বারান্দায় একটা বেঞ্চ রাখা ছিল, সে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছে। তার ভাবটা এরকম ছিল যে সে এখনই এই বেঞ্চ থেকে উপর থেকে লাফ দেবে, দোতলা থেকে লাফ দেবে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এন্ড আমার সঙ্গে যে ফ্রেন্ডটা ছিল, আমি বলছিলাম বারবার, আমি চিৎকার করছিলাম বলছিলাম যে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, তুমি লাফ কেন দিবে, তুমি এটা করো না করো না। তো এটা বলতে বলতে সে হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। তো আমি ভাবলাম যে আমি কি দেখলাম এটা। তো যাই হোক, আমি সব ভুলে যাই। তো সেম পরের দিন আমি আবার ঘুমাই। পরের দিন সেম একটা স্বপ্ন দেখি যে আমি আমাদের ক্লাসের বাহিরে দাঁড়িয়ে আছি দোতলায়, সে কালো অবয়বটা ঠিক আমাদের পিছু নিয়েছে। আমি আমার ফ্রেন্ড যাচ্ছি, যাবার পরে সেই কালো অবয়বটা আমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে। আমি প্রচন্ড ভয় পাচ্ছি, আমি প্রচন্ড ভয় পেয়ে আমি খুব চিৎকার করছি যে আমার পেছনে এসো না, আমি খুব ভয় পাচ্ছি, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে সরে যাও, আমার সামনে এসো না। তো সেই অবয়বটা আমাদের পেছনে খুব দৌড়াদৌড়ি করছিল। যাই হোক, আমি এটা দেখে আমি ঘুম থেকে উঠে যাই। পরের দিন আমি আম্মুকে কিছু বলি না। তো আমি অ্যাজ ইউজুয়াল আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে আমার সব কারিকুলাম ঠিকঠাক করি। তো এর পরের দিন তৃতীয় দিন আমি আসলাম স্কুল থেকে, বাসায় এসে ঘুমালাম। তো রাতের বেলা যেটা স্বপ্নে দেখি যে আমাদের স্কুলে সিঁড়ির এখানে একটা সাদা কাপড় পরা কে যেন একজন দাঁড়িয়ে আছে, মহিলার নাম মেয়ে, ঠিক বয়সে বোঝা যায় না, সাদা শাড়ি পরা, তার চুলগুলো খোলা, চুলগুলো কিছু সামনে দেয়া আছে। তো সে আমার সঙ্গে কিছু একটা কথা বলতে চাইছে, বাট আমার সঙ্গে মানুষ থাকার জন্য ও আমার সঙ্গে কথা বলতে পারছে না। তো আমার থেকে দূরে দূরে সরে যাচ্ছে। যখনই আমি একা থাকছি তখন আমার সঙ্গে এসে কথা বলার চেষ্টা করছে। তো এটা দেখে আমার ঘুম ভেঙে যায়। তো আমি পরবর্তীতে আমার মাকে চতুর্থ দিনের দিন আমি আমার মাকে সবকিছু খুলে বলি যে আম্মু এরকম হয়েছে। তো আমার ফ্রেন্ডকেও আমি সেই ঘটনাটা শেয়ার করি যে আমি 3 দিন যাবত আমি কি দেখছিলাম স্বপ্নে, এটা সেটা। তো ওই দিন ছিল শুক্রবার। তো ভূত এফএমে শুনলাম যে আপনি বলছিলেন ভাইয়া যে এরকম কিছু একজন আত্মার সঙ্গে আমরা কন্টাক্ট করতে পারি, যে কথা বলতে পারি, তারা আমাদের সঙ্গে যদি কথা বলতে চায়, আমরা তাদেরকে দেখি না বা শুনি না, বাট কোনো না কোনো মেসেজ তারা আমাদেরকে দিয়ে যায়, আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এন্ড আমরা যদি তার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করি, তারা আমাদের সঙ্গে কথা বলে। তো এই জিনিসটা শুনে আপনি যখন এই কথাটা বলেছিলেন, তখন হঠাৎ করে আমি জাস্ট ভাবি যে শনিবার দিন যেহেতু স্কুল খুলবে, তো আমি এই জিনিসটা অ্যাপ্লাই করব। তো যেই কথা সেই কাজ, শনিবার দিন স্কুলে গেলাম। যাওয়ার পর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আমি তো একই স্বপ্ন 3-4 দিন যাবত দেখছি। তো যেহেতু রাসেল ভাই বলছিলেন যে এরকম কোন স্পিরিটের সাথে কন্টাক্ট করা যায় বা কন্টাক্ট করা যেতে পারে, তার জন্য আমি ওদের সাথে কথা বলবো। তো আমি বললাম যে সিঁড়ির মধ্যেই, যেহেতু আমি বারবার দেখছিলাম যে সিঁড়ি নিয়ে রিলেটেড কিছু, তো আমি বারবার বলছিলাম যে তুই এখানে থাক, আমি একটু কথা বলি। তো ওকে দোতলায় রেখে আমি 3 তলার সিঁড়িতে গিয়ে আমি বলছিলাম যে তুমি যেই হও না কেন, তুমি যদি আমাকে কিছু বলতে চাও, তুমি আমাকে আজকে স্বপ্নে এসে বলে যেও। আর তোমার যদি কিছু বলার থাকে বা আমাকে সাবধান করার থাকে বা আমাকে যা কিছু বলার থাকে, তুমি আমাকে বলে যেও। তুমি আমার স্বপ্নে আর এসো না, কারণ তুমি যখন আমার স্বপ্নে আসো আমি প্রচন্ড রকমের ভয় পাই, তোমাকে দেখলে আমি প্রচন্ড ভয় পাই। আমার
আমাকে তুমি আর প্লিজ ডিস্টার্ব করো না, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলে যেও, আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, যদি তুমি কিছু হও, তোমার কোনো অস্তিত্ব থাকলে তুমি আজকে আমাকে যা বলার বলে যেও, এর পরবর্তীতে আমার সঙ্গে প্লিজ কন্ট্যাক্ট করার চেষ্টাও করো না, এন্ড আমার স্বপ্নে তুমি আর এসো না, আমি তোমাকে প্রচন্ড ভয় পাচ্ছি। তো এটা বলার পরে আমি নর্মালি চলে আসি। আমি ভাবলাম যে হতে পারে আমার মানে আমি কিছু চিন্তা ভাবনার জন্য আমি সব স্বপ্নে দেখছি। ভাইয়া, যে ঘটনাটা হয় যে ওই দিন শনিবার দিন আমি স্কুল থেকে আসি, তো রাতের বেলা যখন আমি ঘুমাই, ঘুমের মধ্যে স্বপ্নেটা দেখি হচ্ছে আমি দেখি যে আমি স্কুল ড্রেস পরা, আমি যে অবস্থাতে সেখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ওই স্পিরিটটার সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি, আমি এই কথাগুলো বলছিলাম, আমি দেখলাম যে আমি ওই জায়গাটায় দাঁড়ানো, ছোট্ট একটা বাচ্চা, খুব কিউট, লাল একটা জামা পরা, ঝুটি করা একটা, তো সে বারান্দার দাঁড়িয়ে ছিল। তো দাঁড়িয়ে থাকার পরে আমি জাস্ট একটু অবাক হয়ে যাই, যে বললাম যে বাবু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তো সে আমাকে একটা কথা বলে, বাট সেই বাচ্চাটার বয়স ছিল আপনার হচ্ছে 4 থেকে 5 বছর, আর তার সঙ্গে তার মা ছিল। তো মা, তো উনি ওর লাল শাড়ি পরা ছিল, তো উনি আমাকে বলে যেটা যে তোমাকে একটা কথা বলার ছিল। তা আমি বললাম যে হ্যাঁ বলেন। বলছে তুমি স্কুলে যখন আসবে তখন তুমি কখনো একা কোথাও যাবে না, কারণ এখানে ভালো কিছু নেই, স্কুলটার মধ্যে অনেক কিছু আছে এখানে যেটা তোমাকে হার্ম করার ট্রাই করছে, যে তোমাকে একা পেলে তারা খুব হার্ম করবে। তো তুমি যেখানে যাবে না কেন তোমার সঙ্গে একটা ফ্রেন্ডকে নিয়ে যেও, স্কুলে কখনো একা একা হাঁটাহাঁটি করবে না, একা একা ঘোরাঘুরি করবে, যখনই তোমাকে ওরা একা পাবে তোমাকে খুব বড় ধরনের একটা ক্ষতি করে দেবে। তো এটা বলার জন্যই ছিল আমি তোমাকে আর কখনো আমি আর ডিস্টার্ব করবো না। এটা বলে উনি বাচ্চাটার হাত ধরে 3 তলার সিঁড়িতে উঠে যান। তারপর আমরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর হতে এই পর্যন্ত রাসেল ভাই আমি এখন অব্দি আর ওরকম কোনো স্বপ্নে দেখিনি যে আমাকে সাবধান করে দিয়ে গিয়েছে বা কিছু। আমি সব সময়, আমি যখন স্কুলে যেতাম আমি একা কখনো যেতাম না, আমি সবসময় আমার ফ্রেন্ডকে নিয়ে যেতাম। তো একদিন এরকম একটা অবস্থা হয়, এই স্বপ্নগুলো আমার সঙ্গে শুরু হবার আগে যেটা হয় যে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের যখন অ্যাসেম্বলি হয়, তো অ্যাসেম্বলির সময়টা খুবই বোরিং লাগে, যে সকাল সকাল এত অ্যাসেম্বলি দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়। তো আমার ফ্রেন্ডটা বলছিল যে ও ওয়াশরুমে যাবে, যেহেতু আমাদের নিচতলার ওয়াশরুম গুলো সম্পূর্ণ বন্ধ করা ছিল, তো আমাদের তখন 3 তলায় ক্লাস হতো। তো আমি কি করে, আমি আমার ফ্রেন্ডটাকে নিয়ে 3 তলায় যাই। 3 তলায় যাওয়ার পর আমি একা ছিলাম, তো ও ওয়াশরুমে যায় এন্ড আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো আমার বাসা থেকে ওই ইনস্ট্রাকশন দেয়া ছিল যে আমি যাতে স্কুলে একা একা ঘোরাঘুরি না করি। তো বাট ওই আনফরচুনেটলি ওই দিন আমি একাই দাঁড়িয়েছিলাম। তো বাইরে তার মানে দাঁড়িয়ে থাকাকালীন যেটা দেখলাম যে আমি শুনতে পেলাম ক্লাসের মধ্যে মানুষ হাঁটাহাঁটি করছে, কথা বলছে, ইভেন কেউ প্রচন্ড শব্দে বেঞ্চটাকে আঘাত করছে। তো এই সময়টাতে তখন আমি দেখলাম যে আমরা ওইখান থেকে এসেছি, ক্লাসরুম গুলোর সামনে দিয়ে এসেছি, বাট ক্লাসরুমে কেউ ছিল না, সবাই অ্যাসেম্বলির জন্য নিচে নেমে গিয়েছিল। আমি আমার ফ্রেন্ডটা ছিলাম 3 তলায়। তো আমি খুব ভয় পেয়ে যাই, তো আমার ফ্রেন্ডটারও খুব টাইম লাগছিল, তো আমি আল্লাহর নাম নিচ্ছিলাম। তখন একটা জিনিস দেখলাম যে ক্লাসরুম থেকে কিছু একটা সাদা কাপড়ের মতন বেরিয়ে আসার পরে আমি জোরে জোরে দোয়া দূরত পড়তে থাকলাম। তো দেখলাম যে ওই অবয়বটা, সাদা অবয়বটা হঠাৎ করে ক্লাসরুমের ভেতরে চলে যাওয়ার পর আমার ফ্রেন্ড আসার পর আমি জোরে জোরে দৌড়ে আমরা যখন ট্রিটার কাছে চলে আসলাম, তখন শুনতে পেলাম যে পেছন থেকে খুব সজোরে কেউ বেঞ্চটাকে খুব সজোরে আঘাত করছে, এন্ড মানে তার মনে হচ্ছিল যে তার খুব রাগ ক্ষোভ, কিছু করতে পারেনি, তার জন্য সে তার সম্পূর্ণ রাগ ক্ষোভ যা আছে সবকিছু তার বেঞ্চের উপর উঠাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে নেমে গেলাম, এন্ড ওই বিল্ডিংটাকে নিয়ে অনেক স্টুডেন্টের অনেক ঘটনা ছিল, যে অনেকে অনেক কিছু দেখতে পেয়েছে, অনেকে অনেক কিছু শব্দ শুনতে পেয়েছে, ইভেন অনেকে বিভিন্ন বিভৎস জিনিস দেখে ওইখানে ফেইন্টও হয়ে যেত, খুব মানে জ্ঞান হারিয়ে ফেলতো, তারা সহ্য করতে পারতো না জিনিসগুলো। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা।
যদি ভালো লাগে তাহলে প্লে করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Put Spirit, be here with me. কে তুমি? Put.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। এবারে কেমন যেন এবারে ঘটনাগুলো কিন্তু খুব মজা হচ্ছে, একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া, একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া। সো আমি এইবার যে ঘটনাটি শোনাতে চাই সেটিও ইন্ডিয়া থেকে এসছে। আমার মনে হয় যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি মাঝখানে একবার পজ করে আবার রেকর্ড শুরু করেছিলেন। সাউন্ডটা হয়তো একটু ঝামেলার মনে হয়, বাট ঘটনাটা খুব সুন্দর। এবং এই ঘটনাটা একটা রেলের ঘটনা, ট্রেনের ঘটনা। চোখ বন্ধ করলে একদম বিশ্বাস করুন সেই জায়গায় চলে যাবেন এবং প্রতিটা ঘটনা অনুভব করবেন, চোখ দিয়ে আপনি দেখতে পাবেন। এত চমৎকারভাবে বলেছেন। আপনাকে আমি বারবার করে বলবো, ইন্ডিয়া থেকে আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন মদন মোল্লা, রাইট আমার মনে হয়। আপনাকে আমি বলবো যে আপনি আরও পাঠান আমাদের কাছে ঘটনা, এবং আপনার যত ঘটনা আছে আপনার জানা এবং আপনার জীবনে ঘটা সব ঘটনা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আশা করছি আপনার ঘটনা পরবর্তীতেও পাবো। চলুন এখন প্লে করি আপনার ঘটনাটা। আমি মদন মোল্লা, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গলসি থানার কুরকুবা গ্রাম থেকে বলছি। আমার জীবনের একটা এই যে ভূত প্রেত জিন এরই পরিপ্রেক্ষিতে একটা সত্য ঘটনা আমি আজকে রাসেল ভাই আপনার সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি। সালটা ছিল 1976 সাল। আমি বর্ধমানে আমার কলেজ লাইফে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে নাইট শো সিনেমা দেখলাম তাদের সঙ্গে। দেখার পর আমার ইচ্ছাই ছিল যে আমি আমার বর্ধমানে শহরে আমার কোনো একটা আত্মীয়র বাড়িতে গিয়ে থেকে যাব। সকালে আমি আবার যথারীতি ট্রেন ধরে আমার গলসি আমি আমার বাড়ি ফিরে আসবো। কিন্তু বিশ্বাস করুন আসলে ভাই, ভাগ্যচক্রে সেদিন কি হলো, আমার এক বন্ধু বিজয় বর্মন, তার সঙ্গে আমি যখন সিনেমা দেখে আমার আত্মীয়র বাড়ি যাচ্ছি সেই রাস্তায় তার সঙ্গে আমার দেখা। এই কোথায় যাচ্ছিস? আমি বললাম তো আমি আমার আত্মীয় বাড়ি যাব। আর তুই? রাত্রে থাকবো ওখানে। আর তুই কি কোথায় যাচ্ছিস? বিজয় বললো আমার তো নাইট ডিউটি আছে। তো বিজয় ছিল রেলের গার্ড, মালগাড়ির গার্ড। ওর বেশিরভাগ গাড়ি বর্ধমান স্টেশন থেকে নিয়ে অন্ডাল এবং আসানসোল দিকেই যেতে হতো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আজকে কোন দিকে যাবি? বলে আমি তো তোদের ওদিকে যাব। তখনই আমার মনের মধ্যে একটা উৎসাহ জাগলো যে কখনো তো আমরা মালগাড়িতে এইভাবে যাইনি, যেটুকু যাতায়াত করেছি সবটাই ট্রেনে, প্যাসেঞ্জার ট্রেনে। তো এই গুডসে চাপার জন্য, গুডস ট্রেনে চাপার জন্যে আমি বিজয়কে বললাম, বিজয় আমি যদি তোর সঙ্গে যাই। তো চল বন্ধু আমার সঙ্গে চল, আমি তো ওইদিকেই যাব। খুব ভালো লাগলো বুঝলেন। বিশ্বাস করুন রাসেল ভাই, সেদিনে সেই একটা রোমাঞ্চকর ঘটনা। আর আমি বিশেষ করে এই মালগাড়িতে চাপতে পারবো বিজয়ের সঙ্গে, খুব ভালো লাগলো। ওর সঙ্গে চলে এলাম। আসার পরে বর্ধমান স্টেশনের ক্যান্টিনে রাতে কিছু রুটি এবং তরকারি খেয়ে নিয়ে ও একটু টিফিন করলো। ওর যে রানিং গার্ডসের কোয়ার্টার, রানিং রুম, সেখানে গিয়ে দুজনে থাকার পরে ওর খবর হলো গাড়ি এবার ও পাচ্ছে, মালগাড়িটা যাচ্ছে, পাবে যেটাকে, যে গাড়িটা ও ধরবে সেটা দাঁড়িয়ে আছে গুড সেটের ভিতরে।
তো বর্ধমান মূল স্টেশন থেকে ওটা হাওড়া দিকে যেতে গাংপুর আর এর মাঝে যে সাইড লাইন আছে সেই সাইড লাইনে ঘুরছে গাড়িটা ঢুকে আছে। ড্রাইভার চলে গেল, আমি বিজয়ের সঙ্গে আর যাচ্ছি। বিজয়ের এটা ব্যাগপত্র নিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে হাঁটতে, ওর হাতে একটা বড় টর্চ আছে যেটা রেলের ব্যবহৃত হয়, 5 বড় ফোকাস টর্চ, সেটাকে নিয়ে যাচ্ছি দুজনে খুব মস্তিষ্কে গল্প করতে করতে। আমি বলছি যে এত বড় গাড়ি, তোর কম্পার্টমেন্টটা কোনখানে? বলে পিছনে তো হবেই, চল না আরো পেছনে আরো পেছনে। তো বিশ্বাস করুন, যখন 10টা থেকে 15টা বগি পার হবার পরে খুব ঘন অন্ধকার, সময়টা তখন রাত্রি 12:05, সেই সময় আমরা বর্ধমান স্টেশন থেকে পূর্ব দিকে হাওড়া দিকে যাবার পথে আমরা আগিয়ে যাচ্ছি। যখন আমরা ওর সঙ্গে আমি রাস্তা হাঁটছি, ওর গার্ডের কম্পার্টমেন্টে যাব বলে, তা আমি গল্প করতে করতে ওকে বলছি যে বিজয়, তুই যে নাইটে সমস্ত কিছু যাস বা তোর নাইট শিফটে ডিউটি পড়ে? বলছে হ্যাঁ। আর তোর জীবনে কি সেরকম কোনো অলৌকিক ঘটনা বা কোনো কিছু দেখেছিস? বলছে হ্যাঁ বন্ধু, আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি, যেটা তুই শুনলে সত্যি একটা ভয়ের ব্যাপার হবে বা একটা মন অন্যরকম কিছু দাঁড়াবে। হ্যাঁ, তো আমি তো ভালোভাবে চল যাই, গিয়ে তোর গার্ডের কম্পার্টমেন্টে ওঠার পরে দুজনে মিলে বসে বেশ সুন্দর করে গল্প করব এবং জানবো বিষয়টা। ঠিক আছে, এই বলতে বলতে গাড়ির কম্পার্টমেন্টে চাপলাম। গাড়িটা মিনিট 5-6 পরে ছাড়লো। গোষ্ঠটা ছাড়ার পরে গাড়ি বর্ধমান স্টেশন পার হয়ে টোটাল আসানসোলের দিকে যাচ্ছে। তো গাড়ি যেতে যেতে খানা জংশন এবং গলসির মাঝে একটা নির্জন জায়গায় গাড়িটা থেমে গেল। তো ও ভিতরে বসে ওর নিজের কাজটা করছে, পেন পেপার যেটুকু করার দরকার সেটুকু সারছে। আমি উৎসাহ ভরে আগ্রহের সঙ্গে কেমন লাগে বাইরে বেশ এটা আকাশটা দেখার জন্যে আমি ওর গার্ডের কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যে করিডোরের মতো জায়গাটা করা আছে বড় চাতালের মতো, আমি সেই জায়গায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আমার জীবনে একটা চরম জিনিস আমি সেদিন দেখতে পেলাম। রাসেল ভাই, কখনো আমি ভাবতে পারিনি যে আমার জীবনে আমি এই ঘটনা আমি কখনো আমি দেখছি কি একটা মরা মাথার মতো লাফাচ্ছে। মনে হচ্ছে যেন এখনই এটা এই গাড়িতে, এই বিজয়ের মালগাড়িতে তার দেহটা দুফাঁক হয়ে গেছে। তো মাথাটা যখন লাফাচ্ছে, তো আমি নিজেকে তখন ঠিক না রাখতে পেরে আমি ওইখান থেকে গার্ডের বিজয়ের কম্পার্টমেন্টের দিকে যেই ধাওয়া করব, ছুটে আমি তার ওই রুমটা ভেতরে ঢুকবো, ঠিক তখনই দেখতে পাচ্ছি, আমি তাকেই দেখছি মাথাটা আর নেই, কিন্তু একটা মহিলা, নিচে অংশটা কিচ্ছু নেই, শুধু একটা কাপড় দুলছে, আর সেই মাথাতে এক রাশ চুল নিয়ে শুধু কাঁদছে। কান্নার শব্দটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, কে যেন কাঁদছে। তা আমি ছুটে বিজয়ের কাছকে চলে এলাম। কি হলো রে, তুই এইভাবে ছুটে চলে এলি আমার কাছকে? আমি দেখ, কি যেন একটা আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? আমি দেখতে পেলাম যে একটা মাথা যেন লাইনটার ওপরে, রেল লাইনের ওপরে লাফাচ্ছে। তারপরে দেখতে পেলাম যে আরেকটা মেয়ে ছেলে, তার নিচে অংশের কাপড়টা শুধু দুলছে, তার পা থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এক রাশ চুল সেই মাথাটার মধ্যে, আর সে মেয়েটা কাঁদছে। বলছে আয় বস, আমার কাছে বস। বসলাম, তার বোতল থেকে জল বার করে আমাকে দিল। আমি 2 ঢোক খেলাম, কিন্তু বারবার তাকিয়ে আছি আমি সে বাইরের দৃশ্যটা দিকে, আর ভাবছি কি দেখলাম। তখন বিজয় আমাকে বলল, তুই কি দেখেছিস বল? আমি এই জিনিস আমি নিজের চোখে দেখলাম। বলছে হ্যাঁ, দেখা যায়, সত্যি দেখা যায়। যারা অপঘাতে এইভাবে বা রেলে কাটা যায় বা আত্মহত্যা করে,
সেই রকম একটা কিছু। তো জানি না এর মধ্যে সত্যতা আছে কিনা। এই সৎ আত্মা, কুয়াত্মা যেগুলো সাধারণত পৃথিবীর বুকে চালু আছে, প্রচলিত কথা, ভূত, প্রেত, জিন, তো তার মধ্যে কোনো মিল পাই কিনা। গাড়ি ছেড়ে দিল, আস্তে আস্তে গাড়িটা আমার গোলসে স্টেশনের কাছে এলো। আমি ওকে বললাম, বন্ধু আমাকে যে জায়গায় তুই নামাবি সেটা আমার যেন লেভেল ক্রসিং এর উপরে থাকে। তো গাড়িটা আগিয়ে গেল, ও ভ্যাকুম করে গাড়িটাকে স্লো করে দিল, আমি নামলাম। নামার পর ও টর্চটা দেখালো, বল দেখ তুই কি তোর রাস্তাটা পেয়েছিস? আমি বললাম, হ্যাঁ বন্ধু আমি আমার রাস্তা পেয়েছি, তুই তোর জায়গায় চলে যা। আমি ওইখান থেকে ঊর্ধ্বশ্বাসে ওই মিডনাইটে, রাত্রি তখন প্রায় 1:45 হবে, আমি তখন ছুটতে 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 আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। এবং এই ছুটতে ছুটতে গিয়ে আমাদের তখন গ্রামের রাস্তা খুব খানাখন্দে ভর্তি, তো কতবার যে আচার খেয়েছি আর ওই দৃশ্য মনে করতে করতে ঘরে এসে পৌঁছেছি। আমার জীবনে একটা চরম অনুভূতি, চরম পাওনা, চরম দৃশ্য। এই ছিল আমার জীবনের চরম একটা ঘটনা। ভালো থাকবেন রাসেল ভাই, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার জীবনের একটা ঘটনা আমি এখানে শেষ করলাম। Spirit, be here with me. কে তুমি?